ঔপনিবেশিক গভর্নমেন্টালিটি বা শাসন প্রক্রিয়ার মধ্যে সেটা আমরা নিজেরা রপ্ত করে আমরা একটা রাষ্ট্র বানাইছি, যেখানে আমরা বহু রকম মানুষকে বহুভাবে সংখ্যালঘুকরণ করতে থাকি, প্রান্তিক করতে থাকি। বিশেষত মেজরিটিরা এটা করে আর কি, এবং সেই মেজরিটি যে করে এটা হচ্ছে নিষ্পাপ মনে করে করতে থাকে, কারণ সেটা একটা নতুন চৈতন্যে ঢুকছে, একটা কলোনিয়াল রেশিয়াল একটা জগৎ বিখ্যার মধ্যে ঢুকছে। সে তার কিছু সভ্যতার কিছু আইডিয়া আছে, হ্যাঁ, ফলে ওদেরকে আমরা সভ্য করে তুলবো, ওদেরকে আমরা ফুলের বাগানের মতো করে রাখবো, কারণ আমি হেজেমনিক মেজরিটি। এইটা তার কাছে নর্মাল একটা সমস্যাহীন, দোষ ত্রুটিহীন একটা ব্যাপার, যেখানে সকল জাতি রাষ্ট্র, মায় সকল রাষ্ট্র ভিত্তি হিসেবে তার কাজ করে এই সংখ্যালঘুকরণ প্রক্রিয়া। এইটার বাইরে কোনো রাষ্ট্র দুনিয়ায় বহাল নাই। এখন আমাকে তাহলে এটাও বলতে হবে, এই প্রক্রিয়া দুনিয়ায় কবে থেকে হাজির হলো, এবং এই প্রক্রিয়া অন্য কোন কালে কোন সময়ে এইভাবে চর্চা হয়েছে। এটা অতি অবশ্যই কলোনিয়াল মডার্নিটির মধ্যেকার ঘটনা। কলোনিয়াল মডার্নিটির আগে এইভাবে কোনো মডার্নাইজেশন দুনিয়ায় ঘটে নাই। এই কারণেও এখনকার রাষ্ট্র অতীতে খুঁজে পাওয়া যাবে না। তো এইটা গেল সভরেন্টি এবং মডার্নাইজেশনের আলাপ। এইসব মিলায়ে আমরা একটা ছোট্ট আলাপ করে শেষ করি এই অংশটা, যে এখন এই যে আমরা রাষ্ট্র বানাইছি, এই এবং এই সভরেন্টির মধ্যে, এই নর্মালের মধ্যে, এই যে উদার গণতান্ত্রিক অমুক তমুক সবকিছু সহ সুন্দর আধুনিক রাষ্ট্র মডেল, যা আমাদের কাঙ্ক্ষিত, সেইটা আমরা মনে হয় কিছুটা শেয়ার বোঝাপড়ার মধ্যে আসতেছে বা আছে ইতিমধ্যেই অনেকের, যে এটা একটা সার্বজনীন বা বৈশ্বিক মাত্রা আছে, বা ওভাররিচিং বলা ভালো, যে ওভাররিচিং মানে কি বলা যায়, যে প্রায় সর্বব্যাপ্ত, মানে বহুদূর ব্যাপ্ত। ওভাররিচিং এভাবে বলা যায় না, বহুদূর ব্যাপ্ত তার একটা ক্ষমতা এবং জ্ঞান ব্যবস্থাগত বলয়, অবস্থা এবং প্রক্রিয়া আছে। আবার আমি সেই কলোনিয়ালিটি অফ পাওয়ারের আলাপে আসতেছি, যে এই যে দুনিয়ায় এখন যে আমাদের চিন্তার প্রধান ধারা, জ্ঞান ব্যবস্থার যে প্রধান ধরন, এবং পাশাপাশি রাষ্ট্র এবং বৈশ্বিক সরকার সহ, মানে ইউএন টিউএন সহ, এইসব সহ আমরা যে দুনিয়া ব্যবস্থার মধ্যে আছি, এইটা মূলত ওই ঔপনিবেশিকতার সকল শর্ত পূরণ করে বহাল আছে, জারি আছে। এবং যদি কেউ এই অর্ডারের বাইরে যেতে চায়, আমরা তাকে যথেষ্ট পরিমাণ শাস্তি দিতে সদা প্রস্তুত। দেখেন আপনি, যে যেই এই অর্ডারের বাইরে যেতে চায়, তারা কেউ মানে জুলুমহীন ভাবে বা মারা না যায় আছে কিনা? হয় জুলুমের শিখেছে, নাহলে জুলুমের এক্সট্রিম লেভেলে তার মৃত্যু হয়েছে। দেখবেন সেই সব সকল জাতি, মানে জাতীয়তাবাদী নেতা বা কমিউনিস্ট নেতা বা অন্য যে কোনো রকম রেজিস্ট্যান্স বা অন্য যে কোনো রকম প্রতিরোধ এবং নতুন রকম মুক্তির স্বপ্ন সংগ্রামের মানুষজন, তারা মানে দেখা মাত্র এদেরকে খতম করার মধ্যে পড়ে নাই, এরকম কোনো উদাহরণ আমরা পাবো না। সেটা হোক নক্রুমা, হোক সেটা মৌলানা ভাসানী, হোক সেটা যে কোনো আদিবাসী সংগ্রাম, ধরা যাক চিয়াপাসে এখনো মুভমেন্ট চলতেছে, আপনারা এটা খবর রাখবেন যে কিরকম ভাবে এইটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় তারা। এবং সেইখান থেকেই, এই অভিজ্ঞতাগুলো থেকেই একটা দুনিয়া আন্দোলন গড়ে উঠছিল। আপনারা খেয়াল করেন কিনা যে একটা কনফারেন্স ছিল বান্দুংয়ে, যেটা ছিল যে বান্দুং কনফারেন্স। সেখানে দুনিয়া এই জাতীয়তাবাদী, কমিউনিস্ট এবং আরো বহু রকম উপনিবেশবাদী শক্তি, সংগ্রাম এবং রাষ্ট্রসহ তাদের প্রতিনিধিরা এক হয়েছিলেন, এবং সেখানে এরকম একটা ঔপনিবেশিকতার শর্তবিহীন, ব্যবস্থাবিহীন দুনিয়ার জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য। তখন রাষ্ট্র, এটা খেয়াল করতে হবে আমাদের, যে আমরা একটা ঐতিহাসিক অভিজ্ঞতা পর্বের মধ্যে আছি, এবং এখানে সবকিছু নেগোসিয়েটেড। এখানে কোনো ফাইন ফুলেল কোনো বাস্তবতা অবস্থা বা কোনো গ্যাপ টাইম নাই, যে এই সময়টা খুব সুন্দর, এরকম কোনো টাইম নাই। এই যে সংগ্রামীরা এক হয়েছে,
তারা কিন্তু একই সঙ্গে কেউ কেউ জাতীয়তাবাদী, কেউ কমিউনিস্ট, কেউ আরো বহু রকম চিন্তার এবং বিশ্বাসের এবং ওরিয়েন্টেশনের মানুষ, তারা মনে করতেছে যে দুনিয়ায় যে অর্ডারটা আছে এইটা তখনকার ভাষায় সাম্রাজ্যবাদী, এখন আমরা আমাদের ভাষায় বলছি যে, এই আলোচনার ভাষায় বলছি যে কলোনিয়াল পাওয়ার, বৈশ্বিক ঔপনিবেশিক ক্ষমতা সম্পর্ক। এইটা থেকে বের হওয়ার জন্য একসঙ্গে মানুষ কল্পনা করা, সেটা একটা ঘটনা হিসেবে বান্দুং ছিল। এবং সেখানে সার্বভৌমত্বের এই মডেলটাকে সামান্য হলেও প্রথম প্রশ্ন করা হলো যে এই যে সার্বভৌমত্বের ধরনটা, এইটা দুনিয়ার সব রকম মানুষের মুক্তির জন্য বাধা। তাহলে আমাদের অন্যরকম কোনো দুনিয়ার অর্ডার ভাবতে হবে, অন্যরকম ভাবে আমাদের প্রত্যেকে নিজ নিজ মতো থাকবো এবং সবাইকে সবাই সম্মান করব, এরকম কেমন দুনিয়া হতে পারে সেটা যেন আমাদের ভাবা শুরু করা লাগবে। সেইভাবে আমাদের রাষ্ট্র চর্চাও করতে হবে। তখন কিন্তু রাষ্ট্র আছে, কিন্তু এই প্রথম আমরা বৈশ্বিক মাত্রায় দেখলাম যে রাষ্ট্র নিয়ে নতুন একটা চিন্তা হাজির হচ্ছে, যে আচ্ছা রাষ্ট্র একটা বৈশ্বিক অভিজ্ঞতা জায়গা থেকে, শুধুমাত্র মার্কসিস্ট জায়গা থেকে নয় যে রাষ্ট্র একদিন হয়ে যাবে, উদার হবে, এই অর্থে নয়। দুনিয়ার সকলের মধ্যেই মানে এই ধারণা আসা সম্ভব যে আচ্ছা এইটাই দুনিয়ার শেষ রাষ্ট্রমণ্ডল নয়, এইটাই দুনিয়ার শেষ ব্যবস্থা নয়, বৈশ্বিক ক্ষমতা সম্পর্কে এইটাই শেষ কথা নয়, এর বাইরেও ভাবা সম্ভব। কিন্তু সেই ভাবনা যারা ভাবছে তাদের অনেকেই মারাও গেছেন আপনারা জানেন, এবং এখনো যারা ভাবতে চাবে তাদের সামনে সেই রকম বিপদ আপদ, জুলুম, নিপীড়ন অনেকখানি ভবিতব্য। কিন্তু এটা ভাবা সম্ভব যদি আমরা আমাদের চিন্তা, আমাদের চৈতন্যের ইতিহাসটাকে আমরা খেয়াল করি। এই ধ্যানটা আমাদের খুব জরুরি ধ্যান। এই ধ্যানটা করতে পারলে আমাদের এই রাষ্ট্র সম্পর্কিত আমাদের যে মোহ, যে রোমান্টিসিজম, যে রোমান্টিকতা, ভাবালুতা এবং নর্মেটিভ হয়ে ওঠা, স্বাভাবিক হয়ে ওঠা, গায়ের পশমের মতন কিংবা যে কোনো কিছুর মতন, এইটাকে আমরা চেনা শুরু করব। কিন্তু সেই চেনার জন্য বহু রকম মানুষ ইতিমধ্যেই বহুভাবে নিপীড়ন সয়ে, জুলুম সয়ে আমাদেরকে কাজটা অনেকখানি সহজ করে দিয়েছেন। বাকিটা আমাদের কাজ যে আমরা এরকম চৈতন্য রাষ্ট্র, যেখানে এরকম একটা ঔপনিবেশিক বর্ণবাদী ক্ষমতা সম্পর্ক এবং বিশ্ব ব্যবস্থা আমাদেরকে আমাদের গভীর ইমান তৈরি করছে, সেই যাত্রা পথটা বোঝা, চিন্তার পথটা বোঝা, জ্ঞান ব্যবস্থার স্বরূপটা বোঝা, এবং সেটার প্রতিনিয়ত আমাদের বহু রকম চর্চায় বলছে যে বাঁচা মরার বহু রকম চর্চায়, প্রতিদিনের চর্চায়ও আমরা কি করে নতুন রকম ভাবে ভাবতে পারি, চর্চা করতে পারি। তা আমাদের যদি আমরা রাষ্ট্রকে চিনে ওঠা বারবার যেমন সম্ভব, একই সঙ্গে এই রাষ্ট্রসেন্ট্রিক, রাষ্ট্রকেন্দ্রিক ঔপনিবেশিক বর্ণবাদী আমাদের জীবনের অভিজ্ঞতা, দুনিয়ার অভিজ্ঞতা, সমাজের অভিজ্ঞতা আমরা পাল্টেও ফেলতে পারি, নতুন রকম কোনো অবস্থায় যেতে পারি। সংক্ষেপে হয় নাই তো রাষ্ট্র বিষয়ে আমার এইটুকুই আলাপ থাকলো। আপনাদের আলোচনার সাপেক্ষে আমি আরো যুক্ত অভিযুক্ত করবো, অনেক কিছু আমি ছেড়ে গেছি ছোট করার জন্য। এখন আপনাদেরকে ছেড়ে দেওয়ার আগে আমি বাংলাদেশ বিষয়ে বলি। বাংলাদেশ বিষয়ে এখনো পর্যন্ত যেসব রাষ্ট্রতাত্ত্বিক ব্যাখ্যা আছে তার বেশ কিছু স্কুল বা ধারা আছে চিন্তা চর্চার পদ্ধতির দেখার। যেমন ধরা যাক মার্কসিস্ট স্কুল, জাতীয়তাবাদী ধারা এবং লিবারাল ধারা। আমি আপনাদের তিনটা ধারার কথা বলি বা চারটা ধারা বলি, যে আরেকটা হচ্ছে যে ধরা যাক যে র্যাডিক্যাল প্রোগ্রেসিভ ফেমিনিস্ট সহ বেশ কিছু ধারা, এগুলোকে আমি একটা ব্র্যাকেট ধরলাম। তো এই সকল ধারার আপনারা যদি উদাহরণ দেখেন আপনারা, এবং সেটার মধ্যে আমি মানে যারা বাংলাদেশি নন এরকম তাত্ত্বিক ভাষ্যকারদেরকেও আমি আমার এই তালিকার মধ্যে রাখতেছি। যেমন ধরা যায় কি আপনারা হয়তো হামজা আলাভির নাম শুনে থাকবেন, পাকিস্তানি সমাজতাত্ত্বিক ইতিহাসবিদ, খুব গুরুত্বপূর্ণ। হামজা আলাভি, তারিক আলী থেকে শুরু করে ওই সময়ের মানে অর্থাৎ যারা 60s প্রজন্মের 60 দশকের
এইসব সমাজবিজ্ঞানী এবং ইতিহাসবিদ তারা কিভাবে বাংলাদেশ ব্যাপারটাকে বুঝে ওঠার চেষ্টা করছেন, বুঝতেছেন, ব্যাখ্যা দিচ্ছেন। এবং তারা বিশেষত হামজা আলাভির একজন হামজা আলাভিরা যেই চিন্তা পদ্ধতির ধারার সমাজবিজ্ঞানী, সেই ধারার প্রভাব নিয়ে বাংলাদেশে বেশ কিছু মানুষজন পরে বড় হয়েছেন, চিন্তা চর্চা করছেন, গবেষণায় সেগুলোর প্রতিফলন আছে। এবং থিওডর শানিন, আপনারা ওনার নাম শুনে থাকবেন। তো তারা থেকে শুরু করে ধরেন বাংলাদেশের যারা প্রথম দিকের বাংলাদেশ রাষ্ট্র বিষয়ে চিন্তা করতেছেন, একাডেমিক বলতেছি আমি, হ্যাঁ, এই কারণে আমি ভাষণের নাম এখানে আনতেছি না, বা নজরুলের নামে আনতেছি না, বা রোকেয়ার নাম আনতেছি না। আমি আনছি যে সেই সব একাডেমিক বা ভাষ্যকারদের নাম যারা রাষ্ট্র ঘটনাটাকে কোট আনকোট সোশিওলজিক্যালি এবং কোট আনকোট পলিটিক্যাল থিওরি জায়গা থেকে দেখতেছেন। তো তার মধ্যে আমি প্রথমে শুরু করছি যে বাংলাদেশ হচ্ছে যেমন রাজ্জাক, আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের যারা ছাত্র ছিলেন বহু আচ্ছা, সবাই একটু আপনাদের সামান্য যে নাস্তার সেবা দেওয়া হয়েছে আপনারা নিয়ে, আমরা কথা বলতে থেকে এটা নিতে নিতে। তো রাজ্জাকের ছাত্রদের মধ্যে রেহমান সোবান, রণজাহান থেকে শুরু করে, সালমান সোবান থেকে শুরু করে, আনসারুজ্জামান থেকে শুরু করে, সাফা হয়ে, আহমেদ কামাল হয়ে আরো অনেকেই আছে। এরা সবাই একই ভাবে চিন্তা করছেন তা নয়, রাজ্জাকের মধ্যে ভাবছেন তাও নয়। একটা লম্বা তালিকা আছে সলিমুল্লাহ খান পর্যন্ত। এর বাইরে ধরা যাক যে মার্কসিস্ট ওরিয়েন্টেশন থেকে অনেকেই আছেন। উমর, যিনিও আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ, কি বলা যায়, যে শিষ্য বলা যাচ্ছে না, ওনাকে ছাত্র বলা যাচ্ছে না, তো ঘনিষ্ঠ সামাজিক সম্পর্কের মানুষ, এটুকু বলা। উমর এবং বামপন্থী রিলেশনের মধ্যে পরে আরো যুক্ত হয়েছেন সব নাম। এটা কিন্তু তালিকা এক্সস্টিভ নয়, অসম্পূর্ণ তালিকা, র্যান্ডম। আমার জায়গাটা মনে হচ্ছে সকালবেলা এখানে কিছু নাম নোট, যেমন ফরহাদ মাজহার। তারপরে ধরা যাক যে উমর, ফরহাদ, ধরা যাক যে সাহাবাকে আমি রাজ্যের ছাত্র তালিকায় ঢুকেছি, সিরাজুল ইসলাম চৌধুরী, আনু মোহাম্মদ পর্যন্ত গান আসলাম। তারপরে আছে ধরেন অন্যদিকে একাডেমিয়ায় আপনারা নাম শুনছেন অনেকে, মুজাফফর আহমেদ চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী উনি। গোলাম ওয়াহিদ চৌধুরী। এই তালিকাগুলো আমার বানাতে সুবিধা করছেন আহমেদ কামাল। আবার তাকে আমার আপনাদেরকে বলি যে ওনার কাছে আমি কৃতজ্ঞ। গোলাম ওয়াহিদ চৌধুরী, মফিজুল্লাহ কবির, তারপরে আছেন হচ্ছে তালুকদার মনিরুজ্জামান। ইনি আবার লিবারাল এবং সেকুলার ন্যাশনালিস্ট, কি বলে যে বাঙালি জাতীয়তাবাদী ধারার। ও আনিসুজ্জামানের নাম বলছি? হ্যাঁ বলছি। তো ঠিক হুবহু তা নন, তালুকদার মনিরুজ্জামান আর একটু ভিন্ন রকম। তারপরে আরেকজন আছেন হাসানুজ্জামান চৌধুরী। এই একটা ধরন একাডেমিয়ার মধ্যে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা গবেষণা করছেন তাদের মধ্যে এরা বেশ কয়েকজন যারা বাংলাদেশ রাষ্ট্রটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন তার ঐতিহাসিক এবং সমাজতাত্ত্বিক প্রেক্ষিত, ধরন, চরিত্র, এগুলো নিয়ে। তারপরে ওদিকে আছেন ধরেন, আমি নাম বলতে পারি আরো যাদের, যে এইসব ধারার বাইরে যারা পোস্ট কলোনিয়াল থিওরি এবং সেগুলোকে এনগেজ করে বা সেগুলোর ব্যাপারে ইনফর্মড, এইরকম বেশ কিছু একাডেমিক বা গবেষক বা হ্যাঁ, তারা উদাহরণস্বরূপ আমিনা মহসিন বলতে পারি, দিনা সিদ্দিকী, পিয়াস করিম, রেহনুমা আহমেদ, এই কজনের নাম আপাতত বললাম, ও আফসান চৌধুরী, এরকম আছেন। তারপরে আর একজনের নাম আমি বলি, ওনাকে আমি ইন্টারেস্টিং লাগে এই আর জায়গা থেকে, যে বাংলাদেশে যে একটা যেই মডেল অফ লিবারাল ডেমোক্রেসি বা উদার গণতন্ত্র চাওয়ার যে একটা ঊর্ধ্বতন মধ্যকার সিভিল সোসাইটির যে ভাষ্যটা আছে,
সেই ভাষ্যটার যে একটা চেহারা আছে, মোটামুটি ধরা যাক বদিউল আলম মজুমদার থেকে কার কথা বলা যায়, প্রথম আলোর সম্পাদকীয় পর্যন্ত। হ্যাঁ, এইখানে থেকে আমি একটা নাম নিলাম, তার নাম হচ্ছে আলী রিয়াজ। আর এসবের বাইরে দূরে রাখলাম হচ্ছে আহমেদ কামালের নাম। আহমেদ কামালের নাম কেন দূরে রাখলাম, মানে আলাদা করলাম, যে ওনার তালিকা আমি আর কোনো নাম পাচ্ছি না, যে এই তালিকা আমি আর কাকে দিতে পারি। কারণ হচ্ছে যে ওনার যে অ্যাপ্রোচ রাষ্ট্রতাত্ত্বিক জায়গা থেকে বাংলাদেশের ইতিহাস বোঝা এবং রাষ্ট্র বোঝার জন্য, সেটা ছিল যে আপনারা জানেন হয়তো সাবঅর্ডিনেট স্কুল, রণজিৎ গুহর ছাত্র উনি। তো ওইখান থেকে রাষ্ট্র দেখা বোঝার যে ধরনটা, সেইটা আসলে বাংলাদেশে ঠিক ওইভাবে বলতে গেলে যে ওনার মতো করে আর কেউ ওইভাবে দেখেন নাই। তো সেটা কি দেখা, সেটা যথেষ্ট কিনা সেটাও না আলাপ, কিন্তু এই ক্ষেত্রে উনি একটু একাই বলা যায় আর কি। সেটা খুব একটা ভালো কথা তাও আমি বলতেছি না। আর দুটো নাম, কিন্তু সে এটাও এক্সিস্টিভ নয়, সেটা হচ্ছে যে এক হচ্ছে এম এন লারমা। এম এন লারমা যদি উনি পলিটিক্যাল লিডার, কিন্তু ওনাকে আমি মানে এই আলাপের মধ্যে এই জায়গায় এই কারণে রাখতে চাই যে জাতীয়তাবাদী রাষ্ট্র বাসনা, রাষ্ট্র প্রকল্প, সেইটার মানে সঙ্গে যে বিশেষ রকম নেগোসিয়েশনের এক্সপিরিয়েন্সটা আমাদের এই রাষ্ট্র বোঝার জন্য খুব জরুরি। আমাদের এই মেজরিটি বাঙালি যে রাষ্ট্র, জাতীয়তাবাদী রাষ্ট্র, তার মধ্যেকার যারা আদিবাসী বলে আমরা যাদেরকে এখন চিনি বা সংজ্ঞায়িত করি, সেটার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। সেই মানুষগুলোর জীবনের অভিজ্ঞতা, সংগ্রামটাকে রাজনৈতিক ভাষা দেওয়ার জায়গা থেকে, যেই কারণে এটা রাষ্ট্রের আলাপ, সেখান থেকে এই নামটা অত্যন্ত জরুরি নাম বলে আমি মনে করি, এম এন লারমা। এবং তার আলাপগুলো, তার সংবিধান নিয়ে তার বিতর্কটা, পার্লামেন্টের থেকে শুরু করে বাদ বাকি সব কিছু, সেটা। এবং পরের দিকে এসে সব নাম আমি আনতে পারবো না, প্রশান্ত ত্রিপুরার নামটা আমি আনতে চাই, যে এই দুজনের আলাপের মধ্যে দিয়ে বা আমরা এই বাঙালি জাতি রাষ্ট্র প্রকল্পের আলাপটা তো শেষ পর্যন্ত বাংলাদেশে এবং বাংলাদেশে গিয়ে শেষ হয়ে যায় এবং তার একটা বিশেষ ধরনের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু জাতীয়তাবাদী আলোচনার বা এই রকম পরিচয় আধুনিক রাষ্ট্র প্রকল্পের মধ্যে পড়ে যাওয়া, বা এমনকি অনেকে চাওয়ার মধ্যেও পড়ে যাওয়া, অনেকে তো মুক্তি সংগ্রামও করছেন, মানে যারা আদিবাসী, তারা এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রামও যুক্ত ছিলেন। তো এই মানুষরা এবং এর পরে যারা প্রজন্ম, ধরা যাক প্রশান্ত ত্রিপুরা, যারা পরে এটার মধ্যে আলোচনায় যুক্ত হয়েছেন, তারা এই রাষ্ট্রটাকে চিনেন কিভাবে, দেখেন কিভাবে, বোঝেন কিভাবে, রাষ্ট্রতত্ত্ব, রাজনীতি, উপনিবেশের জায়গা থেকে, সেটা বোঝাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে কারণে আমি এই দুজনের নাম মেনশন করতেছি। আর এর বাইরে থাকে ধরেন বিভিন্ন পার্টি, দল, সামাজিক সংগঠন, গ্রুপের তালিকা, সেটা মানে আমি আজকে আর তুলব না। আওয়ামী লীগ, বিএনপির বাইরে নানা রকম র্যাডিক্যাল বা প্রগতিশীল বিভিন্ন গ্রুপ, যারা এমনকি এখন যে একটা খুব বেশ জনপ্রিয় হয়েছে যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের আলাপ, সেই আলাপেও যারা যুক্ত, ওটাই বলতে যাচ্ছি যে নিরাপদ সড়ক এবং ওই কিশোর আন্দোলনের পরে যেটা অনেক জনপ্রিয় হয়ে উঠল, তার আগে হয়তো সংবিধান সংস্কারের মুভমেন্টটা ছিল বাংলাদেশে। ধরা যাক গুরুত্বপূর্ণ হবে আব্দুল সালামের নাম বলতে পারি, যিনি অ্যাডভোকেট আব্দুল সালাম, যিনি কিন্তু পলিটিক্যাল লিডার বলে আমি ওই তালিকায় ঢুকাই নাই, যে সংবিধান সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের সংগ্রামটা করার যে প্রস্তাবনাটা, সেটা নিয়ে আমার ভিন্ন মত আছে। কিন্তু এই প্রস্তাবনাটা জোরদারভাবে উনি প্রথম আর্টিকুলেশন সহ হাজির করছেন, প্রথম দিককার একজন আর কি, যারা গুরুত্বপূর্ণ হয়ে করেছেন। পরে তো আরও অনেকেই, অনেক দল এবং গ্রুপ এটার সঙ্গে যুক্ত হয়েছেন, এই আন্দোলনটাকে, এটাকে একটা আন্দোলনেও পরিণত করছেন অনেকে। সেটা একটা ধারা। এখন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, তো আমি সেটা শুনতে চাই, খুব গভীরভাবে আগ্রহী সেটা শুনতে। আমার বক্তব্য হলো যে, যেমন আব্দুর রাজ্জাক যখন এই জাতির আলাপ করেন যে নেশন কি এবং নেশন কি করে হয়, নেশন যে একটা
বিশ্ব ঔপনিবেশিক অভিজ্ঞতার মধ্যেকার একটা কমিউনিটি আইডিয়া, কমিউনিটি বিষয়ক আইডিয়া এবং এক্সপিরিয়েন্সের নাম, এবং সেখানে এটা একটা পলিটিক্সের নাম। এই আলাপটা আমরা রাজ্জাকে খুঁজে পাবো না। আপনারা মিলায় নিয়েন, এখন আমরা ওইসব উদ্ধৃতি পড়বো না। হ্যাঁ, ওনার সর্বোচ্চ বাক্য এই বিষয়ে এইটা, এখন যুগ হচ্ছে জাতিরাষ্ট্রের যুগ, জাতীয় রাষ্ট্রের যুগ। ওনার টার্ম জাতীয় রাষ্ট্রের যুগ। হয়তো পার্থক্য নাই, কিন্তু পার্থক্য থাকতে পারে। তো যেমন ধরা যাক যে নেশন স্টেট আর ন্যাশনাল স্টেট, ওই অর্থে একটা পার্থক্য বুঝতে পারে ইংরেজি দিয়ে। কিন্তু নেশন স্টেট আর ইডিওলজি এবং একটা পলিটিক্যাল প্রসেস, যেইটার মধ্যে এই যে ধরা যাক যে মাইনরিটাইজেশন থেকে শুরু করে আরো বহু রকম ইস্যু যুক্ত নেশন স্টেটের ফরমেশনের মধ্যে, জাতীয় রাষ্ট্রের কনসেপ্টের মধ্যে এই আলাপটা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। কারণ জাতীয় রাষ্ট্র মানে যে আমরা সবাই জাতি, আমরা সবাই মিলে জাতি, আমাদের রাষ্ট্র। অনেকটা সিভিক ন্যাশনালিজমের মতন আলাপ হতে চায়, কিন্তু এটা হয় না। কারণ এইটার মধ্যে একটা মানে নর্মাল হেজেমনিক শর্ত হচ্ছে মেজরিটি, সেইটা আলাপটা বাদ থেকে যায়। ফলে এইটা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে একটা মেজরিটি মানুষ, মেজরিটি কমিউনিটি, তারাও সকলকে নিয়মিত একটা সমাজ রচনা করতে চাইতে পারে। এইসব ব্যঞ্জনা আছে জাতীয় রাষ্ট্রের আইডিয়ার মধ্যে। কিন্তু যখন আমরা নেশন স্টেট বলছি, অন্তত আজকে আলোচনার জন্য, সেইখানে এই আলাপের সুযোগ নাই। কারণ নেশন স্টেট একটা কলোনিয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে গড়ে ওঠা, একটা মাইনরিটাইজেশনের প্রসেসের মধ্যে গড়ে ওঠা একটা আধুনিক ক্ষমতার ব্যবস্থা এবং ধরন। তো যাই হোক, রাজ্জাকের মধ্যে এই হিস্ট্রিক্যাল কনটেক্সটটা অন্তত ওই বক্তৃতার মধ্যে নাই। উনি অন্য কোথায় কি বলছেন সেটা আমার আরো চেক করা উচিত, করবো হয়তো ভবিষ্যতে। কিন্তু উনি বলছেন, এমনও বলছেন যে একটা জাতি হয়ে ওঠে কারণ সে জাতি হতে চায়। এই যে মানে এখানে যে ইতিহাসের একটা গভীর এবং ব্যাপক প্রক্রিয়ার ব্যাপারে আমি বলবো যে যদি ইনফর্মড না থাকা আলাপ, রেসপেক্ট সহ যদি বলতে চাই, তাহলে এটা এই বিষয়ে ইনফর্মড না থাকা আলাপ। অথচ এতটা এমনটা হওয়ার কথা নয়। কারণ হচ্ছে যে উনি এই অর্থে অনেক কানেক্টেড মানুষ ছিলেন। উনি লাস্কির ছাত্র। হ্যাঁ, একটা উদাহরণ বলুন, উনি লাস্কির ছাত্র। ওনার যে ভাষার দক্ষতা, ইংরেজি সহ বহু ভাষায়, এইসব মিলায়, এবং তার যে অ্যাক্সেস দুনিয়ার জ্ঞানে, সেইখান থেকে জাতি একটা যদি চাইছে আর সে জাতি হয়ে উঠছে, এইটা একটি সরলীকৃত ডিকন্টেক্সচুয়ালাইজড একটা বিবৃতি বলে আমার কাছে মনে হয় আর কি। এবং সেখানে এই পক্ষে এইটা বলা সম্ভব হয়ে ওঠে যে এই যুগ হচ্ছে জাতীয় রাষ্ট্রের যুগ। কিন্তু এই যুগটা জাতীয় রাষ্ট্রের যুগ, এটা হইল কি করে? জাতীয় রাষ্ট্র একটা পলিটিক্যাল প্রসেস আকারে ঐতিহাসিকভাবে কি, বৈশ্বিকভাবে কি, এই আলাপটা রাজ্জাকের এই বক্তৃতার মধ্যে নাই। আমি একটা বক্তৃতার রেফারেন্সে দিচ্ছি, পরের দিকে উনি কি বলছেন সেটা আরো চেক করতে হবে, কিন্তু এই বক্তৃতা তো নাই। এবং যতদূর মনে পড়ে, আমি সফার সঙ্গে তার কথোপকথনের মধ্যেও আমি জাতি রাষ্ট্রের ব্যাপারে আর কোনো মন্তব্য পাইনি রাজ্জাকের। এবং এটা শেষ করি এইভাবে রাজ্জাকের কথাটা থেকে, যে রাজ্জাকের পরে যারা ছাত্র, রাজ্জাকের যারা প্রভাবিত অনেক, যেমন রেহমান সোবহান, এই আলাপ একটা বাক্য খুঁজে পাইলাম না আমি, একটা বাক্য নাই। জাতি কি, জাতীয় রাষ্ট্র কি, এবং জাতি রাষ্ট্র কি, একটা আলাপ নাই। তারপরে রওনক জাহান, সালমা সোবহানেও নাই, রওনক জাহানের মধ্যে নাই। এই যে আপনারা এই বইটার মধ্যে পাবেন একটা অ্যান্থোলজি, এটা বাংলাদেশ প্রমিস অ্যান্ড পারফরমেন্স, ইউপিএল থেকে বেরিয়েছে, এডিটেড বাই রওনক জাহান, উনারই সম্পাদিত বই। উনার লেখা আছে, আরো অনেকের আছে, আমি নামটা মেরে যাচ্ছি না। দেখবেন যে জাতিরাষ্ট্র, রাষ্ট্র এবং জাতিরাষ্ট্র প্রকল্প এবং বাংলা জাতীয়তাবাদ এবং এর একটা রাষ্ট্র, জাতীয়তাবাদের একটা রাষ্ট্র বাংলাদেশ, এইটা এমার্জেন্সের যে ঐতিহাসিক প্রক্রিয়া, সেখানে মনে হয় যে দুনিয়ায় উপনিবেশ বলে কোনো ঘটনা নাই। মনে হয় যে দুনিয়ায় কি বলা হয় যে তার উপনিবেশের সঙ্গে এইসব রাষ্ট্র বিকাশের কোনো সম্পর্ক নাই। এগুলা আপনা আপনি গজে উঠতেছে রাষ্ট্র, মানে যে প্রোগ্রেসের আইডিয়া আর কি।
যে রাষ্ট্রহিত হওয়ার কথা, নর্মেটিভ, রাষ্ট্র একটা প্রোগ্রেসিভ ব্যাপার, ফলে আমরা আমরা সংগ্রাম করছি এবং আমরা রাষ্ট্র হয়েছে। এই যে আমরা আগে এই ছিলাম, আমাদের পার্টি হয়েছে, এবার আমরা মুসলিম লীগের মধ্যে দিয়ে আমরা পাকিস্তান করছিলাম, এবার আমরা এখানে নিবৃত্ত হয়েছি, আমরা আমাদের রাষ্ট্র বানাইছি। একটা হিস্ট্রিক্যাল একটা মানে কোর্স আর কি, ডিজায়ার্ড লিনিয়ার কোর্স, ডিজায়ার্ড লিনিয়ার কোর্স, এর মধ্যে উপনিবেশের কোনো ঘটনা নাই। আচ্ছা, তারপরে রনক জাহানের পরে আর যদি নাম বলি, আনিসুজ্জামান আলাপ নেই, উনি খুব ইন্টারেস্টিং আলাপ করছেন সেই সময়ে ধর্মনিরপেক্ষতা নিয়ে। একটা খুব পুস্তিকা আছে খুবই ইন্টারেস্টিং, যে উনি এই মানে বাংলা ভাষায় আমি দেখলাম প্রথম সেকুলারিটি, সেকুলারাইজেশন, এই যে তিনটা কনসেপ্ট, এই নিয়ে ইন্টারেস্টিং একটা বাংলা আলোচনা আছে আনিসুজ্জামানের মধ্যে। সেই আনিসুজ্জামান যখন বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র এবং এই নিয়ে আলাপ করেন, উপনিবেশের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটা মানুষ ধর্মনিরপেক্ষতা, সেকুলারাইজেশন নিয়ে এত মানে ইন্টারেস্টিং আমি বলবো একটা পুস্তিকা লিখলেন। সেই মানুষ বাংলাদেশ রাষ্ট্রের ব্যাপারে, বাংলাদেশ রাষ্ট্রটা একটা তার যে একটা মানে তার একটা যে সাধারণ কাণ্ডজ্ঞানে পর্যবেসিত হয়ে গেছিল 60s-এ, যে দুনিয়ায় ইনফ্যাক্ট এটাও বলে রাখা ভালো, এই যে আফ্রো এশীয় সংহতি, এই সংহতি যে বাংলাদেশে একটা কমিটি ছিল, সেই কমিটির একজন গুরুত্বপূর্ণ লোক হিসেবে আনিসুজ্জামান কাজ করছেন। সেই আনিসুজ্জামান এই রাষ্ট্র প্রক্রিয়ার ঔপনিবেশিকতার কোনো মাত্রা খুঁজে পাচ্ছেন না। এটা ইন্টারেস্টিং লাগে। এবং যিনি সেকুলারিজম নিয়ে একটা ওরকম একটা বই লিখছেন, ওইটার সঙ্গে আমি একমত সেটা বলতেছি না, কিন্তু এটা তো ইন্টারেস্টিং ব্যাপার যে উনি সেকুলারিজম কনসেপ্টটা বাংলা ভাষায় পরিষ্কার করে বলতেছেন এবং সেখানে বাংলাদেশের সমাজে সাপেক্ষে আলাপটা করছেন। সেখানে বাংলাদেশ রাষ্ট্র, জাতীয়তাবাদ, এর সঙ্গে উপনিবেশের সম্পর্কটার কোনো আলাপ, কিন্তু উনি এরকম একটা গুরুত্বপূর্ণ ফোরামের একজন সদস্য, যারা কিনা এই যে আফ্রো এশীয় সংহতি মানে কলোনিয়ালিজম বিরোধী, সাম্রাজ্য বিরোধী সংগ্রামের একটা ধরনের মধ্যে উনি যুক্ত। আচ্ছা, এই আনিসুজ্জামান পর্যন্ত গেলাম। একাডেমিকদের মধ্যে যেটা আমি বলছিলাম যে সিনিয়রদের মধ্যে মানে প্রবীণদের মধ্যে বা পূর্বতনদের মধ্যে মুজাফফর, গোলাম ওয়াহিদ, মফিজুল্লাহ কবির, এই পর্যন্ত আমি কোনো বড় দাগে উপনিবেশের খবর পাই না। যে উপনিবেশের একটা বৈশ্বিক ঐতিহাসিক শর্ত জাতি এবং জাতিরাষ্ট্র বিকাশের ক্ষেত্রে, এই আলাপটা এইসব জায়গায় নাই ওই অর্থে। এইটা প্রথম শুরু হলো কিছুটা তালুকদার মনিরুজ্জামানে, কারণ তালুকদার মনিরুজ্জামান তার পিএইচডিটা হচ্ছে কোন ইউনিভার্সিটি, বড় একটা ইউনিভার্সিটিতে, পলিটিক্যাল সোশিওলজিতে। তো পলিটিক্যাল সোশিওলজিতে 60s-এ ইতিমধ্যেই এইসব থিওরি ঢুকে পড়ছে। যখন আমি হামজা আলাবি এবং টিউরেল সানি নিয়ে আলাপ করবো, আপনারা যদি চান পরে কোনো এক সময় দেখা যাবে যে এই সময় এইটা খুব চালু আলাপ, যে আপনারা শুনে থাকবেন যে ওই যে এটার নাম কি, ডিপেন্ডেন্সি থিওরি। হ্যাঁ, এগুলো আপনারা যারা আগ্রহী তারা দেখবেন। ডিপেন্ডেন্সি থিওরি, প্রবলেম অফ ওভার ডেভেলপমেন্ট, প্রবলেম অফ আন্ডার ডেভেলপমেন্ট। এই যে প্রবলেম অফ ডিপেন্ডেন্সি থিওরির একটা বিশাল প্রভাব, অ্যান্টি কলোনিয়াল বিভিন্ন রকম থিওরাইজেশন, সেগুলোর প্রভাব, এগুলোর সঙ্গে ওনারা পরিচিত ইতিমধ্যে, ইনফর্মড কিছুটা। ফলে ওনার আলাপটা একটু ভিন্ন হতে থাকে এবং উনি এই যে গ্লোবাল অর্ডার, তখন আর ভাষা ছিল সাম্রাজ্যবাদ, তো এইগুলো সম্পর্কে উনি অ্যাওয়ার, এবং যেখানে ওনার সাবমেন্টারি আলাপ রাষ্ট্র হিসেবে, জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এই এমার্জেন্সির ওই গ্লোবাল পাওয়ারের মধ্যেকার কেস হিসেবে বাংলাদেশ জিনিসটা কি, এই আলাপগুলো ওনার শুরুতেই হাজির হয় তালুকদার মনিরুজ্জামানে। ওদের থেকে ইন্টারেস্টিং, কিন্তু উপনিবেশ একটা যে একটা তার যে একটা ইডিওলজিক্যাল এবং জ্ঞানতাত্ত্বিক, যেটা আমরা ওইগুলো দেখালাম, এইগুলোর যে ঘটনা, এই দিকে আমরা এই লটে কারোর নজর পাচ্ছি না এখনো পর্যন্ত, না রাজ্জাকে, না এই পুরো এই পর্যন্ত যা যা আসছি। হাসিনুজ্জামান চৌধুরীও এই সময় তালুকদার মনিরুজ্জামানের একটু জুনিয়র হবেন হয়তো, বয়সে কনিষ্ঠ হবেন হয়তো, বা আমি শিওর না। ইনিও ইনফর্মড, ইনারও পিএইচডিটা এরকম বিষয়, এবং উনি আলাপ করছেন আন্ডার ডেভেলপমেন্টের সমস্যা নিয়ে। বাংলাদেশের মতন সমাজ কেন যে আন্ডার ডেভেলপড, এইটার ঐতিহাসিক শর্তটা কি। ফলে এখানে ওই যে ডিপেন্ডেন্সি থিওরি, ওভার ডেভেলপমেন্ট, আন্ডার ডেভেলপমেন্ট, এসব থিওরির সঙ্গে যুক্ত করে উনি দেখেন। ফলে ওই থেকে
অংশত বা একটা বিশেষ মাত্রায় হয়তো বৈশ্বিক অর্ডারের আলাপটা আসে, কিন্তু এই সিভিলাইজেশনাল যে আলাপ, ইডিওলজির যে আলাপ, আধুনিকতা, প্রগতি, তার সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক এবং রাষ্ট্র প্রকল্পের সম্পর্ক, এইখান থেকে আলাপ এখনো পর্যন্ত আমরা কারোর মধ্যে পাইতেছি না। আচ্ছা, এবার আমি থেকে আসি, তারিক আলী, পাকিস্তানের পরে যাচ্ছি। আমরা লেফট থেকে আসি, বামপন্থী থেকে উমর তো অবশ্যই ঘোষিতভাবে এবং খুব গভীরভাবে উনি মার্কসিস্ট, ফলে ওনার একটা প্রগতির আইডিয়া আছে। নট এমন নয় যে মার্কসিস্ট মানে সবাই একই রকমভাবে প্রগতি বোঝেন, হ্যাঁ, এগুলো সামান্যীকরণ করা যাবে না। ব্ল্যাক মার্কসিজম আর এক রকম জিনিস। কিন্তু উমর শিখ এই পর্যন্ত অন্তত বাংলাদেশের বামপন্থী ব্যাখ্যায় বাংলাদেশ রাষ্ট্র বিষয়ে উপনিবেশ খুবই বড় আলোচনার বিষয়। কারণ পুঁজিবাদের আলাপের সঙ্গে উপনিবেশের এবং ঔপনিবেশিক যে কনটেক্সট যেটা ভারতবর্ষ যাদের দিয়ে গেছে, ওইটার আলাপ ছাড়া বাংলাদেশের এমার্জেন্সি ব্যাখ্যা করা যায় না। ফলে মার্কসিস্ট হিসেবে তাদের এটা একদম বেসিক আলাপের জায়গা, এটা তারা করেন। কিন্তু এই আলাপের মধ্যে ঔপনিবেশিকতার যে আদর্শিক এবং জ্ঞানতাত্ত্বিক যে ইস্যুগুলো আছে, ধরো এই যে বাইনারিগুলো করা, প্রগতির আইডিয়া, হ্যাঁ, এমনকি সভরেনিটির আইডিয়া, এমনকি মাইনরিটাইজেশন, ওনারা জাতীয়তাবাদ বিরোধী প্রত্যেকে। কিন্তু জাতীয়তাবাদ যে একটা রাষ্ট্র, এই ব্যাপারটা যে নিজেই একটা বৈশ্বিক ঐতিহাসিকভাবে একটা মাইনরিটাইজেশন প্রসেস, রাষ্ট্র নিজেই, তার কন্টেক্সচুয়াল অভিজ্ঞতাগুলো ডিফারেন্ট হয় শুধুমাত্র, এই আলাপটা পাওয়া যায় না এদের আলাপে। এটা কারণ হচ্ছে যে মার্কসিস্ট এই সাবকন্টিনেন্ট এবং ভারতীয় উপমহাদেশ এবং তার যে ইউরোপিয়ান আদি অভিজ্ঞতা, ট্র্যাডিশন, সেটা কারণে এটা হয়। এটা আমরা পরবর্তীকালে এমনকি 60s থেকেই আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা মার্কসিস্ট ট্র্যাডিশনের মধ্যে এই সমস্যাগুলো ইতিমধ্যে হাজির হয়েছে। আপনাদেরকে আমি একজনের নাম বলি, অন্তত দুজনের নাম বলি, ফানো আর ধরা যাক যে কার নাম বলা যায়, ফানোর কথাই বলতে পারি, যে মার্কসিজমের সঙ্গে মার্কসিজম দিয়ে উপনিবেশিত সমাজ বোঝা যায় কিনা, বুঝতে গেলে মার্কসিজমের কি ইস্যুটাকে আমাদের খেয়াল করতে হয় এবং কোথায় মার্কসিজমের সঙ্গে আমাদের নতুন রকম আর একটা কাজে যুক্ত হইতে হয়, যে মার্কসিজমকে স্ট্রেচ করতে হয় ফানোর ভাষার ইংরেজি করলে। এইটা আলাপ হলো এবং এটা একজন মাত্র ফানোর নাম বললাম, আরো অনেকেই এই ইয়েতে যুক্ত হলেন এবং তখন জাতীয়তাবাদ এবং রাষ্ট্রের আলাপটা সম্পূর্ণ নতুন মাত্রা পাওয়া শুরু হলো। সেইটার আমাদের এই অঞ্চলে বাংলাদেশে ফেরত আসতে অনেক সময় লাগছে আর কি, বা ঘুরে আসতে। ততদিনে আমাদের এখানে ওই কারণে ভাষারই ছাড়া এই আলাপ আর কারোর মধ্যে আপনারা খুঁজে পাবেন না, হ্যাঁ, সাধারণভাবে দেখলে আর কি, বা খোলা চোখে খুব সহজভাবে দেখা যায় যে ভাষণের মধ্যে এই আলাপটা আছে, উপনিবেশের আলাপ আছে, ওদিকে ফানার মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু উমরের মধ্যে উপনিবেশের এই সমস্যার বোঝা যাবে না, বা শিখের মধ্যে পাওয়া যাচ্ছে না। শিখ অত্যন্ত প্রগতিবাদী। তো এগুলো সব রেসপেক্ট সহ বলছি, তাদের কন্ট্রিবিউশনে আলাপ করতেছি না, ফ্রেমওয়ার্কের একটা বিশেষ কথা বলতেছি আর কি। যাই হোক, আর কার কথা বলি, আমেনা মহসিন, এটা যে একটা জাতিরাষ্ট্র এবং তার যে একটা ঔপনিবেশিক কনটেক্সট আছে, এবং এই জাতিরাষ্ট্র যে তার মাইনরিটিকে কিভাবে ডিল করে, এই আলাপ করছেন। বাংলাদেশের আদিবাসীদের অবস্থা এবং এর সঙ্গে বাঙালি মেজরিটির যে রাষ্ট্র, তার সম্পর্কটাকে বুঝতে গিয়ে উনি এই আলাপটা হাজির করছেন। এটা গুরুত্বপূর্ণ আলাপ। পিয়াস করিম জাতীয়তাবাদীর এই রাষ্ট্র প্রকল্পের যে মাইনরিটাইজেশনের ইস্যুটা, সেটা আরেক দিক থেকে আনছেন, ভাষার কেসটা দিয়ে উনি বলার চেষ্টা করছেন। এটা গুরুত্বপূর্ণ। দিনাজ সিদ্দিকীরা বাংলাদেশের এই এমার্জেন্সির যে এই যে পোস্ট কলোনিয়াল নেশন স্টেট, এই হিসেবে চিহ্নিত করার যে ধারাটা শুরু হইলো, যে পোস্ট কলোনিয়াল নেশন স্টেট, এটা আমি উর্দুক্রমে সবগুলো বলতেছি, হ্যাঁ, উত্তর উপনিবেশিক জাতিরাষ্ট্র, বাংলায় যেভাবে আমরা সহজে বলি টুলি আর কি। এই ফ্রেমওয়ার্কটা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে চিহ্নিত করার যে ধারাটা,
সেইটার মধ্যে এরা এরা প্রত্যেকে আছেন। আমেনা মহসিন, দিনা সিদ্দিকী, পিয়াস করিম, এরা প্রত্যেকেই আছেন। কিন্তু এর আগে যাদেরকে বলছি তারা কেউই এই আলাপটা এখনো পর্যন্ত এইভাবে জিনিসটাকে চিহ্নিত করেন নাই আর কি। আর আর কার কথা বলি এখানে, আফসান চৌধুরী নিয়ে আজকে আর কমেন্ট না করি, কারণ উনি মূলত থাক, লম্বা হয়ে যেতেছে। আলী রিজ নিয়ে বরং কথা বলি। হাসেন কেন? আপনারা আলী রিজের কথার সঙ্গে পরিচিত, লেখার সঙ্গে পরিচিত? আচ্ছা, মানে আমি কিন্তু ওনার ব্যাপারে কোনো ব্যক্তিগত কমেন্ট করতেছি না, আমি একটা অ্যাপ্রোচের প্রতিনিধি হিসেবে ওনার অ্যাপ্রোচটাকে হাজির করতেছি, যে আমরা কেমন বাংলাদেশ চাই, আমাদের বাংলাদেশের আশু কর্তব্য কি, আমাদের রাষ্ট্রের কেমন মানে হওয়া দরকার, এইটার যে মডেল, যেই ছক, যেই রূপকল্প বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত এলিট এবং এটার মধ্যে যে শেয়ার্ড পলিটিক্যাল স্পেস এবং প্রক্রিয়া, সেইখানে যে বোঝাপড়াটা, সেইটার মধ্যে এইটাই প্রধান চাওয়া, প্রধান ধরন চাওয়ার, যে আমরা একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র চাই, যেখানে হবে, যেমন কি ক্ষমতার এরকম এরকম পালাবদল হবে, ঠিক মতো ভোট হবে, ইত্যাদি ইত্যাদি, দুর্নীতি থাকবে না, হ্যাঁ, এইসব আর কি, গুড গভর্নেন্স থাকবে, এই যে গুড গভর্নেন্স। এবং বেশিরভাগ আমাদের মানে সিভিল সোসাইটি বলে যে জিনিসটা আছে, বোঝা হয় ভুলভাল, সেইখানে এই ভাষ্যটাই বেশি চলে আর কি। এবং এখন বাংলাদেশের সংগ্রামের মানে মানুষের মানে অন্তত বহুভাবে নেগোসিয়েটেড কিন্তু একটা কমন একটা জায়গায় আসছে, এরকম যে বাংলাদেশের মানুষ ইমিডিয়েটলি কি থেকে মুক্তি চায়, সেখান থেকে একটা কমন ভাষা এখানেই আসছে, যে আমাদের এই এরকম জিনিস দরকার, ক্ষমতার এই পরিবর্তনের প্রক্রিয়া দরকার, ভোট হওয়া দরকার, দুর্নীতি দমন হওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি, সার্বজনীন শিক্ষা থেকে শুরু করে বহু রকম মানে জিনিসপত্র আর কি। এই যে চাওয়াটা আপনারা খেয়াল করে দেখেন, এই চাওয়াটা একদম মানে কত দারুণভাবে একটা পশ্চিমা উদার গণতান্ত্রিক রাষ্ট্রে অ্যাপারেন্টলি যা চলে, কারণ অ্যাপারেন্টলি বলতেছি, আপাত দৃষ্টি যা চলে তা আমরা এখানে চাই। এই চাওয়াটা দোষের কি দোষের না সে আলাপ আমরা পরে করব। আমি এইটা ইতিমধ্যেই বললাম যে এটা অ্যাপারেন্টলি, কারণ পশ্চিমে এখনো এই আলাপ আছে যে জার্মানিরা কবে জাতি হয়ে উঠছে এবং কবে হয় নাই, যে যুদ্ধের আগে জাতি হয়েছে নাকি যুদ্ধের পরে জাতি হয়েছে, নাকি যুদ্ধ করতে করতে জাতি হয়েছে। হ্যাঁ, এই আলাপ শেষ অনেকেই এখনো শেষ করে নাই এই আলাপ। ফলে পশ্চিম এবং পশ্চিমা এই রাষ্ট্রগুলোকে মোটামুটি একটা কোহেরেন্ট একটা হোমোজেনাস একটা রাষ্ট্রের চর্চার ধরন হিসেবে চিহ্নিত করাটা নিজেই একটা গভীর সমস্যা। ওখানে জাতি এবং রাষ্ট্রের সীমারেখা এটা এখনো চূড়ান্তভাবে কোনো ফয়সালা হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের এখনো এই যে কলোনিয়াল গ্লোবাল অর্ডার, সেখানে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা এখনো চিনতে শিখি নাই। এমন অর্থে নয় যে খালি ওরা গিয়ে বোমা মারে, ওটা আমরা তো দেখতেই পাই। বোমা মারার বাইরেও আরো অন্য আলাপ আছে, বোমা তো বোমা মারছে, আর কি কি করে সেই প্রক্রিয়াটা, এবং সে যেই প্রক্রিয়া থাকার কারণে বোমাটা মারা সম্ভব হয়ে ওঠে ওদের পক্ষে, সেই যে আরো প্রক্রিয়া, সেই যে আরো মাত্রা, সেই যে আরো ঘটনা, সেই যে আরো ক্ষমতা সম্পর্কের ধরন, যেটাকে আমার ভাষায় বলতে চাচ্ছি যে এখনকার আজকে আলোচনা যে একটা বৈশ্বিক ঔপনিবেশিক ক্ষমতা সম্পর্ক, যেটার মধ্যে তারা আছে, যেটা সুবিধা তারা নেয়, সুবিধা তারা পায়, সেই রকম রাষ্ট্রগুলার মডেল আমরা আমাদের মতন সমাজে, উপনিবেশিত সমাজে চাইতেছি। এতে কতগুলো সমস্যা হাজির হয়। এক হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে আমরা ওই রকম সমাজে, যে সমাজ উপনিবেশ করছিল দুনিয়ায়, যে সমাজ
আধুনিকতার বিপ্লব ঘটছে, শিল্প বিপ্লব, বিজ্ঞান প্রযুক্তির বিপ্লব, প্রাইভেট পাবলিক আলাদা হয়েছে, এই যে চার্চ নিয়ে মারামারি করছে, কত কিছু করছে তারা, সেপারেশন, হ্যাঁ, আরো নানা কিছু করছে। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে 300-400 বছর ধরে তারা দুনিয়া উপনিবেশ কায়েম রেখে, বা দুনিয়া উপনিবেশ থাকার মধ্যে দিয়ে এটা সম্ভব হয়ে উঠছে। দুইভাবেই দেখা যায়, দুইভাবেই দেখা দরকার। সেই সমাজ, সেই সমাজের ব্যক্তি, সেই সমাজের ইন্ডিভিজুয়াল, সেই সমাজের সিটিজেনশিপের আইডিয়া, ওই রকম জিনিসই আমরা হুবহু এখানে কেন নাই, এই দুঃখে আমরা মরে যাচ্ছি এবং ওটা আমরা চাইতেছি, এবং ওটা পাওয়া সম্ভব কিনা আদৌ এই প্রশ্নটা আমরা করতে পারতেছি না। ত্রিমুখী সমস্যা আমাদের। আমি বলছিলাম যে এটা মানে মানে যে যে আমরা এখন ওটা চাইবো না, আমরা অন্য কোনো সুবর্ণ অতীতে ফেরত যাব কিংবা ইত্যাদিতে, এরকম অর্থে নয় কথাটা। কথাটা এইটা যে ওরা যা হয়ে উঠছে, যা করছে দুনিয়ায়, সেইটাই আমরা হয়ে উঠতে চাচ্ছি এবং সেইটাই আমরা করতে চাইতেছি, যে তার কোনো বাস্তব ঐতিহাসিক শর্ত হাজির আছে কিনা। মানে দুনিয়া আর একটা ব্রিটেন হবে কিনা, দুনিয়া আর একটা ফ্রান্স হবে কিনা, ব্যাপারটা অনেকটা এইরকম আর কি। আমি পূর্বকার্থে বলছি, এটা তো হওয়া সম্ভব নয়। তাহলে আমাদের ওই প্রক্রিয়াগুলো আবার কপি করা দরকার। তাহলে আমরা এখন গিয়ে উপনিবেশ করা শুরু করি দুনিয়ায়। তখন আমাদের সভেটি নতুন আইডিয়া হবে আর এক রকম, তখন আমাদের নাগরিকের আইডিয়া হবে আর এক রকম, আর একটা ওয়েস্টফ্যালিয়ান ট্রিটি করি। তাহলে আমরা এই যে হিস্ট্রির কোর্স, এই যে পর্যায় ভাগ করা, যে আমরা এইরকম এরকম করে পার হয়ে হয়ে আমরা আধুনিক হয়ে উঠবো, এইসবই আছে এইসব প্রকল্পের মধ্যে, আমাদের চাওয়ার মধ্যে। আমরা একটু কবে আমরা সভ্য হব, কবে আমরা আধুনিক হব, কবে আমরা রাস্তাতে সোজা হয়ে হাঁটবো, এই যে চাওয়াটা আমাদের, কবে আমরা সুশীল হয়ে উঠবো, ওটার মধ্যে এগুলো চাওয়া আছে। আমরা ক্ষেতের আইলে, কাদায়, পাহাড়ে, নদীতে, নানান জায়গায় চলা মানুষ, বাচ্চা মানুষ, আমরা একটা হোমোজেনিটি এবং এটাকে কি বলে, জেন্ট্রিফিকেশন হয়ে যাওয়া, যে সব কিছু সমান, সামঞ্জস্যপূর্ণ, মাপা, ডিসিপ্লিনড একটা জীবনের অর্ডার, সমাজের অর্ডারের মধ্যে আমরা সোজা হয়ে সরল পথে চলতে থাকবো। এই যে আইডিয়াল নাগরিকের ধারণা, এই যে আইডিয়াল সমাজের সদস্যের ধারণা, এটা তো ইউরোপিয়ান। আমরা সেরকম মানুষ দ্রুত হয়ে উঠতে চাচ্ছি, পারতেছি না কেন? এই নিয়ে আমাদের হীনমতার শেষ নাই। এই হীনমতা ঔপনিবেশিক। কিন্তু এর মানে কি এই যে আমরা এরকমই থাকবো? এর মানে কি এই যে আমরা অতীতে ফিরে যাব? আমরা তো যা আছি তা তো ভালো নয়। আমরা প্যাট্রিয়ার্কাল একটা চিন্তা, সমাজ এবং সম্পর্ক ব্যবস্থার মধ্যে আছি, সামাজিক ব্যবস্থার মধ্যে আছি, আমরা পুঁজিবাদের মধ্যে আছি, আরো অনেক সমস্যা আমাদের। এই সমস্যাগুলো কি আমরা ভালো থাকা প্রমাণ করে? না। আমরা কি এরকম থাকতে চাবো? না, প্রশ্ন ওঠে না। কিন্তু আমরা যদি চাই যে আমরা ওইরকম হওয়ার পরে ভালো হতে থাকবো, সেটা ভুল চাওয়া। কিন্তু আমাদের এখনকার জনপ্রিয় হয়ে ওঠা রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র বাসনা, রাষ্ট্র চর্চার মধ্যে এই প্রকল্পটাই আছে, এবং এইটা চাচ্ছি বলে আমরা কোনোদিন এটা পাবো না। আমরা এমন কিছু চাচ্ছি যা কোনোদিন আমরা পাবো না। আমাদের এখনকার সাধারণ জনপ্রিয় পলিটিক্যাল স্লোগানগুলোও এরকম একটা চাওয়া থেকেই তৈরি হচ্ছে, কারণ আমরা অনেক গভীরভাবে উপনিবেশিত, আমরা অনেক গভীরভাবে বর্ণবাদকে আত্মস্থ করে ফেলছি। এটা আমরা 100% হয়েছি তা আমি বলবো না, কিন্তু আমাদের অস্তিত্বের ধরন, চিন্তার ধরন, বোঝার ধরন, সংবেদনশীলতা, সমাজের ব্যবস্থাপনা, তার মধ্যে গভীরভাবে এই বর্ণবাদ এবং উপনিবেশ কায়েম আছে, জারি আছে। এখান থেকে আমাদের চাওয়াগুলো নির্ধারিত হচ্ছে, তার রূপ, চেহারা, ভাষা পাচ্ছে। যেখানে আমাদের পলিটিক্যাল স্লোগানগুলো এইরকম হচ্ছে, এরকম অর্থে প্রগতিবাদী, এরকম অর্থে আধুনিকায়ন চাই আমরা, এই যে আমরা উন্নয়ন চাই, এটা এই মডেল থেকে আমরা চাই। এবং এই চাওয়া নিয়ে কারো তেমন কোনো আপত্তি পাওয়া যাবে না। কারো করে তো আছে, মানে সাধারণভাবে আমরা এগুলোই চাওয়া শুরু করছি, যে এই যে আমরা এরকম মানুষ হয়ে উঠলাম, এইটা এরকম একটা বিশ্ব ঐতিহাসিক উপনিবেশ এবং রাষ্ট্র অভিজ্ঞতার ফলাফল হিসেবে আমরা এরকম হয়ে উঠছি। এটা আমাদের কোনো ভূমিকা নাই আছে, এটা আমাদের দায় নাই আছে, কিন্তু সেই দায় এবং আমাদের দায়িত্ব, আমাদের করণীয়, এবং আমরা কতটুকু নিপীড়িতও হয়েছি, এই তিনের বোঝাপড়া সাপেক্ষে আমাদের এখনকার রাষ্ট্র অভিজ্ঞতাটাকে চেনা দরকার। রাষ্ট্র অভিজ্ঞতা বোঝাপড়াটাকে আরেকবার নতুন করে দেখা শুরু করা দরকার। তাইলে হয়তো আমরা আরো কোনো রকম সমাজ ব্যবস্থাপনার চিন্তা শুরু করতে পারি, আর কোনো রকম দুনিয়া ব্যবস্থাপনার চিন্তা শুরু করতে পারি, যার নাম এই
500 বছরের বিশ্ব ঔপনিবেশিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে অ্যাবস্ট্রাকশন হয়েছে রাষ্ট্র নামে, তাই হওয়া লাগবে এরকম কোনো দাসখত আমরা দুনিয়ায় কাউকে দিয়ে আসিও নাই, দিয়ে থাকতেছিও না। এই চিন্তা, বোঝা এবং চর্চার দাসত্ব থেকে মুক্ত হওয়াটা আমাদের আসলে মানে প্রথম কাজ, যদি আমরা আদৌ অন্য কিছু ভাবতে চাই। যাই হোক, আমার কথাবার্তা শেষ, মানে শেষ না কিন্তু শেষ। জোর করে আপনারা যদি কিছু বলেন, আমাকে একটু গালিটারি দেন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু বাতিল, মানে ধরেন যে সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্ব বাতিল কেন? কারণ কলোনাইজার সমাজের এলিটদের পারস্পরিক সহাবস্থান, সেটা কেমন নিশ্চিত করা যাবে, তার জন্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আবির্ভাব হয়েছে। ওটা বাদ বাকি দুনিয়ার জন্য কেন প্রযোজ্য? রাজনৈতিক সম্পর্ক ঠিকঠাক করার ক্ষেত্রে অন্তত প্রযোজ্য নয়। ধরেন ওয়েবারিয়ান থিওরি, রাষ্ট্রের মানে মনোপলি বা মানে ভায়োলেন্সের মনোপলির সংজ্ঞা, এইটা দুনিয়ার বাদ বাকি সকলের জন্য কেন প্রযোজ্য? কি কারণে সেটা প্রযোজ্য হবে? কারণ রাষ্ট্র মানে আমরা ধরে নিচ্ছি যে একটা মানে ভায়োলেন্সের প্রতিষ্ঠান, এটা ডিফল্ট ধরে নিয়ে আমরা আলাপটা শুরু করতেছি। প্রথমত যে ভায়োলেন্স ছাড়া দুনিয়া আমরা অর্ডার রাখতে পারবো না, এবং সেই ভায়োলেন্স দিয়ে আমরা দুনিয়ায় ইনসাফও কায়েম করব। সেই ভায়োলেন্সের মনোপলি কার হাতে থাকবে? সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাষ্ট্র। এই যে ভায়োলেন্স এবং এই যে সমাজ ব্যবস্থাপনার আইডিয়াটা, এটা কেন ঔপনিবেশিক নয়? দুনিয়ায় আর কোনোভাবে কি মানুষ বহুভাবে বাস করে নাই? বহু রকম সমাজের অভিজ্ঞতা মানুষ কি পারস্পরিকভাবে নেগোসিয়েট করে নাই আর কোনোভাবে? তার জন্য কি বাকি সবার করে ভায়োলেন্সের মনোপলি করতে হয়েছে আমাদেরকে? এটা একান্তই ইউরোপ এক্সপেরিয়েন্স। ফলে এই বাক্যটাও বলা বাড়তি দরকার নাই আর, কিন্তু আমাদের বোঝাপড়া, রাষ্ট্র বিষয়ে আমাদের চিন্তা কল্পনা সব গভীরভাবে ইউরোসেন্ট্রিক। মানে ঔপনিবেশিকতার আর একটা কথা আর কি, আর একটা দিক, যে ইউরোপ কেন্দ্রিক আমাদের সকল চিন্তা কল্পনা, যুক্তির ধরন সব এরকম। আমরা বহু চিন্তাই এই কারণে রাষ্ট্রতত্ত্বের বাতিল হয়ে যাবে আমাদের এখানে। কিছু বলবেন? আচ্ছা ভাই, আপনি যে সাম্যবাদের ধারণা হাইটিয়ান রিভলিউশনের আর হচ্ছে গিয়া ইম্পেরিয়াল স্টেটের ধারণা ওয়েস্টফালিয়ান ট্রিটি, এই রেফারেন্সটা দিচ্ছেন, এটাতে খুবই হেল্প করছে। রেসিজম আর এনলাইটমেন্টের সোর্সটা কি, ওইটা আমি মিস করছি। মানে কোনখানে আমি কখনো পাই নাই যে কোনখান থেকে এই আইডিয়া বলে এনলাইটমেন্ট বলতে যেটা বুঝেছে না রেসিজম, এইটা কিভাবে স্টেটের ভূমিকা মানে ভিত্তি হয়ে। আচ্ছা, আরো একটু মানে বলার চেষ্টা করি, অল্প সময়ে অল্প করে বলতে গিয়ে হয়তো অনেক গ্যাপ থেকে যাচ্ছে। যে প্রথমত হচ্ছে যে যারা কলোনাইজার তারাও কিন্তু স্টেট। আবারও খেয়াল করি, আমি বলছি যে ওয়েস্টফালিয়ান ওই ট্রিটি এবং তারপরে ট্রিটির আগে এবং ট্রিটি হওয়া এবং তারপরে আরো ফরাসি বিপ্লব পর্যন্ত, কিংবা 19 শতকের আধুনিক ইউরোপিয়ান রাষ্ট্র পর্যন্ত, এই সময়গুলায় বাদবাকি দুনিয়া শাসন করার জন্যে এই শাসন যে লেজিটিমেট, এই শাসন যে তারা মানে এই শাসন করার ক্ষমতা যে তারা ডিজার্ভ করে, এইটা তাদের গিভেন, মানে তাদের যে কি বলে যে অথরিটি এবং লেজিটিমেসি, এইটার জ্ঞানতাত্ত্বিক বা চৈতন্যগত ভিত্তিটা কি? হ্যাঁ, দারুণ বলছেন। সভেটের ইতিহাসের মধ্যে আমি আলাপটা করতে পারি সময়ের অভাবে, যে আমরা প্রধানভাবে সভেটের আইডিয়াটা যেটা ইনহেরিট করছি উপনিবেশের মধ্য দিয়ে, সেটা মূলত একটা জুডো ক্রিশ্চিয়ান আইডিয়া অফ সভরেনিটি। রাজা ঈশ্বর প্রায়, এবং রাজা ঈশ্বরের প্রতিনিধি, তার সভরেন পাওয়ার আছে, এবং সেই রাজারাই কিন্তু উপনিবেশের রাজারা ছিল। এবং সেইটারই একটা মানে ক্রাইসিস থেকে আমরা এই যে 4 স্টেট আলাদা হওয়ার সংগ্রাম ইউরোপে দেখছি। ওয়েস্টফালিয়ান ট্রিটির মধ্যে এই ক্রাইসিস আছে। সভেটের নতুন আইডিয়ার মধ্যে ওয়েস্টফালিয়ান ট্রিটিতে ঢুকতেছে যে এখানে নাগরিকদের একটা স্পেস তৈরি হচ্ছে, যে অন্য চিন্তা, অন্য বিশ্বাসে মানুষকেও আমার
আমার টেরিটরির মধ্যে আমি নিশ্চিন্ত থাকতে দিব, যেন সে ইত্যাদি ইত্যাদি। এই এবং সভরেনিটি, আমার এই টেরিটরির মধ্যে আমার সভরেনিটি, হ্যাঁ, এই যে ডিলিমিটেশনের অভিজ্ঞতাগুলো হচ্ছে, এইটা আসলে ওই জুডো খ্রিস্টান যে আইডিয়া অফ সভরেনিটি তার মধ্যে সামান্য হলো মাত্রাগত পরিবর্তন। আর এইটা পরে যখন ফরাসি বিপ্লবের মতন ঘটনা ঘটতেছে, সেটা আরো বড় পরিবর্তন সভরেনিটির আইডিয়ার মধ্যে, যে সভরেন কোনো মানে একটা কোনো অ্যাবসলিউট অ্যাবস্ট্রাক্ট কোনো ইয়ে নয়, বডি বা কোনো একটা ইউনিট নয়। সভরেনিটি আরো অন্য জিনিস, বা অন্যভাবে চর্চিত হওয়া সম্ভব। সেইটা আমরা চেহারাগুলো দেখতে পাচ্ছি। সেটা হাইতি রেভলিউশন থেকে শুরু করে ফরাসি বিপ্লব, মার্কিন 1776-এর যুক্তরাষ্ট্র বিপ্লব, এগুলোর মধ্যে সেটা এমার্জ করতেছে আর নতুন রকম আর কি, যে শেয়ার্ড পপুলার সভরেনিটির যে আইডিয়াটা হাজির হলো দুনিয়ায়। এই পপুলার সভরেনিটির আইডিয়াটা নতুন ঘটতেছে, কিন্তু এটা নতুন করে হাজির হয়েছে এবং এটা অত্যন্ত সাম্প্রতিক অভিজ্ঞতা, এবং সেটার পেছনে এই ঔপনিবেশিক অভিজ্ঞতা আছে, কালোদের দাসদের সংগ্রামের অভিজ্ঞতা আছে। বাদ এটা গেল। আমি শুধু বলছিলাম যে ওই যে লেজিটিমেসিটা কোত্থেকে আসলো, জ্ঞানগত এবং চৈতন্যগত এবং রাজনৈতিক, কে দিছে এটা? এটা দিছে অন্য কেউ না, এইটা তারা নিজেদেরকে সুপিরিয়র দেখছে, তারা কনকোয়ারার। তো যে বিজিত, এটার নাম কি? আমি কনকোয়ারার আর এক পক্ষ কি হয়? কনকোয়ারার না? হ্যাঁ, যে বিজিত সে তো অবশ্যই ইনফেরিয়র। সে ইনফেরিয়র, এবং সে ইনফেরিয়র ফলে তাকে আমি সে যে ইনফেরিয়র সেটা অবশ্যই কি বলা হয়, যে অসভ্য বর্বর। বিজয়ী যে সেই তো সভ্য এবং বর্বর, মানে সভ্য এবং ই আর কি, হ্যাঁ সভ্য আর কি, সভ্যতা সে দিবে, যোগ্য খারে না, সভ্যতা সে দুনিয়া বিতরণ করবে। এইটাই উপনিবেশবাদ। এটা এত আলাপ আছে এগুলো নিয়ে। এই যে সিভিলাইজিং মিশনটা জিনিসটা কি, এটাই। এবং রাষ্ট্র এরকম একটা সিভিলাইজেশন প্রসেস ইটসেলফ, যে রাষ্ট্র গঠনের মধ্যে আমরা নিজেরা সভ্য হয়ে উঠতেছি, বাকিদেরকে সভ্যতার আলোকে আলোকিত করব আমরা। ওই যে পিছিয়ে পড়া মানুষটি, ওই যে আদিবাসী, আরো যে প্রান্তিক, ওদেরকে আমরা জ্ঞানের আলো দিব, শিক্ষার আলো দিব, হ্যাঁ, এই আলো দিয়ে আমরা মানুষকে সভ্য করে তুলব। ফলে রাষ্ট্র নিজে একটা মানে কলোনিয়াল মডার্ন ইনিশিয়েশন, তার মাত্রা আছে, একই সঙ্গে সে একটা সিভিলাইজেশন প্রজেক্টের নিজে ফলাফল, এবং সেই সিভিলাইজেশন প্রজেক্টকে ক্যারি করতে থাকে বহু মাত্রায়। একটা সাইডে মন্তব্য করে রাখি, যেমন ওনার নাম কি, ইমানুয়েল ওয়ালস্টাইন, হ্যাঁ, উচ্চারণ ভুল করতে পারি আমি। ওনার একটা মন্তব্য আছে এখানে, মনে পড়লো তাই বলতেছি, যে আমরা সময় বলি কি যে রাষ্ট্র নিপীড়ক, রাষ্ট্র মুক্তিকামী, এইভাবে রাষ্ট্রকে বলা যায় কিনা, এটা ওনার একটা প্রশ্ন। ওনার বক্তব্য হচ্ছে যে না, এইভাবে বলা যায় না। আমরা যারা এজেন্সি হিসেবে রাষ্ট্রটাকে মানে ইয়ে করি, কি বলে, যে ফাংশনাল করি, তাকে এক্সিস্ট করাই, আমরা নিপীড়ক বা আমরা নিপীড়িত। রাষ্ট্র নিজে কোনো মানে যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা কনস্ট্রাকশন, এটা নিজে কোনো মানে নিজে কোনো হ্যাঁ, মানে একটা বিশেষ অর্থে, যে বিশেষ অর্থে কি অর্থে, যে ধরেন মানুষ নাই, রাষ্ট্র বলে কোনো জিনিস আছে নাই, তো ধরেন মানে বাঙালি মেজরিটি নাই, মানে উনি এজেন্সিয়াল, যে রাষ্ট্র একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন, রাষ্ট্র একটা অপারেশনের প্রসেস। সেই অপারেশনের প্রসেসটা কিভাবে তৈরি হয় এবং অপারেট করে, নিজে ফাংশন করে, সেটা তো এজেন্সির মাধ্যমে হয়। এখন এইটার আলাপের সুযোগ আছে, এইটা যে তাহলে কি রাষ্ট্র নামে যে একটা আধুনিক প্রতিষ্ঠান আমরা দেখি, এইটা কি নিজে তার কোনো অটোনোমাস মানে কম্পারেটিভ অটোনোমাস বা মানে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে কাজ করে কিনা, এইটা একটা আলোচনা বটে। এবং যেটা আধুনিক রাষ্ট্রের যেটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, যে তার একটা ওই অর্থে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি আছে। কোন মাত্রায়, কি অর্থে, সেটা হচ্ছে যে এটা একটা পাওয়ার, নেগোশিয়েটেড পাওয়ারের একটা পাওয়ার নেগোসিয়েশন এবং নেগোশিয়েটেড পাওয়ারের একটা স্ট্রাকচার হিসেবে সে অপারেট করতে থাকে। ফলে এইটা তখন তার একটা
অ্যাপারেন্টলি তার একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স বিরাজ করে। কার সাপেক্ষে? প্রান্তিকের সাপেক্ষে। প্রান্তিক দেখে যে রাষ্ট্র আছে, প্রান্তিক দেখে যে সে রাষ্ট্রের সুবিধা পায় অথবা নিপীড়িত হয়, কিন্তু যে পাওয়ার এলিট, যে এই পাওয়ারের সঙ্গে মানে নেগোসিয়েশনের সঙ্গে যুক্ত, মানে এবং যার স্টেক অনেক বেশি, সে তো টের পায় না এই জিনিসটা। নিপীড়িত দেখা যে একটা জিনিস খুব শক্তভাবে দাঁড়ায় আছে। এর বাইরে আসলে রাষ্ট্রের আর কিভাবে অভিজ্ঞতা নেওয়া যায়, আর কিভাবে অভিজ্ঞতা বর্ণনা করা যায়, এই বিষয়ে ফুকোর একটা ইন্টারেস্টিং ইন্টারভেনশন আছে। ফুকো বলছেন যে রাষ্ট্র, প্রথমত রাষ্ট্র আমরা যে ওই যে অতীতে রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বর্তমান কালের, আধুনিক কালের, অবশ্যই ইউরোপের, হ্যাঁ, ফুকো তার ইউরোপ ওইভাবে অতটা মেনশন করেন নাই, যে আমরা রাষ্ট্রকে তো হাতায় খুঁজে পাই না, দেখা যায় না তো রাষ্ট্রটা একটা অ্যাবস্ট্রাক্ট প্রক্রিয়া, কিন্তু তাকে তারপরে কীভাবে চিন্তা করতে পারি, তখনই যেসব আলাপ আসছে যে আচ্ছা, যে কিভাবে সে ডকুমেন্ট করে, কীভাবে সে ডিফাইন করে, কীভাবে সে ডিসিমিনেট করে, কীভাবে সে সেন্সাস করে, কীভাবে সে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা যেটাকে এখন বলি যে মডার্ন ব্যুরোক্রেসি এবং তার যে অ্যাপারেটাস টুল, এইগুলার অপারেশন, এবং সে কীভাবে এমনি দিয়ে মানে সমাজে একটা তার একটা বাতাবরণ তৈরি হয়, চিন্তা, জ্ঞান, চর্চা, মানুষের অভ্যাস এবং প্রতিষ্ঠান বিকশিত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রটা আমরা চিনতে পারি যে আচ্ছা এইভাবে রাষ্ট্র টিকে আছে। কারণ এর বাইরে তো রাষ্ট্রের আর কোনো ইউনিভার্সাল এবং ইটার্নাল কোনো এক্সিস্টেন্সের কোনো চিহ্ন স্মারক দেখতে পাবো না আমরা। তো ওগুলো দিয়ে বোঝা যাবে হয়তো, এই কারণে রাষ্ট্র আবার এই অর্থে অ্যাবস্ট্রাক্ট নয়ও। কিন্তু যখন আমরা বলতেছি যে রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট, তখন আসলে কি অর্থে অ্যাবস্ট্রাক্ট? এই অর্থে যে আমরা রাষ্ট্রকে তার মানে ট্যানজিবিলিটি খুঁজে পাচ্ছি না। রাষ্ট্রকে দেখা যায় না। আচ্ছা, পার্লামেন্ট চিনলাম, যে রাষ্ট্রটা কোথায়? আচ্ছা, এমপি সাহেবকে তো চিনি, রাষ্ট্র কোথায়? আর্মি চিনি, রাষ্ট্র কোথায়? পুলিশ কোথায়? রাষ্ট্র কোথায়? জনগণকে দেখলাম 20 কোটি, যে রাষ্ট্রটা কোথায়? তো রাষ্ট্র একটা ক্ষমতার অ্যাবস্ট্রাকশন। তো সেইটাকে আমাদের বুঝতে হলে অনেক জিনিস বুঝতে হয়, যার মধ্যে আমাদের এই যে কি বলা, যে চিন্তা, আলাপ, জ্ঞান ব্যবস্থা, এইসব এখানে গভীরভাবে যুক্ত। কারণ এইটার মধ্যে সে ফাংশন করতে থাকে। ডিসকোর্স, ফুকোর ভাষায় ডিসকোর্স দিয়ে রাষ্ট্র ফাংশন করে। ডিসকোর্স নাই তো রাষ্ট্র নাই, মানে আমি ফুকোটিয়ান অর্থে বলছি, আমি সেটা উইথ মানে আমার কন্টেস্টেশন আলাদা, কিন্তু ডিসকোর্স ছাড়া রাষ্ট্র কাজ করে না, ডিসকোর্স ছাড়া রাষ্ট্র নাই। ডিসকোর্স কি? ডিসকোর্স খালি মানে বই দিচ্ছে না। ডিসকোর্স যে আমরা কিভাবে একটা চিন্তা, অস্তিত্বকে, আলাপ আলোচনা, নানান সোশ্যাল প্রসেস, প্র্যাকটিস, কালচার, এগুলো দিয়ে আমরা কিভাবে সেটাকে বুঝি, দেখি এবং পাঠাতে থাকি বা নেগোশিয়েট করি, এটা হচ্ছে ডিসকোর্স। তো যেখানে আমরা মানে ওই অর্থে মডার্ন স্টেট মানে একটা ডিসকার্সিভ প্রসেস, এই অর্থে। যাই হোক, আবার আসি, দেখছেন কত লম্বা যেতেছে। এখন তাহলে বর্ণবাদের সঙ্গে আধুনিক রাষ্ট্রের সম্পর্কটা কোথায়? এই একটা খুব উপরিতলে দেখা যাবে এরকম সম্পর্ক হচ্ছে যে রাষ্ট্র একটা সিভিলাইজেশনের একটা মার্ক। আধুনিক সভ্য মানুষ কি কে? যার এরকম একটা রাষ্ট্র আছে। নাহলে সে জঙ্গলে থাকতো, জঙ্গল, নাহলে সে প্রিমিটিভ, নাহলে সে এরকম আরো অনেক কিছু, যাযাবর, প্রিমিটিভ, আদিবাসী, অমুক তমুক। কিন্তু সেই আধুনিক সভ্য মানুষ যার একটা রাষ্ট্র আছে। আর সভ্যতার মডেল কি? সাদা সাহেবরা, সাদা বেটা সাহেবরা। তাহলে আমরা যারা রাষ্ট্র বানাতে পারি নাই, আমরা যথেষ্ট সভ্য হয়ে উঠে নাই, আমরা যথেষ্ট মানুষই হয়ে উঠে নাই। মানুষ হওয়া মানে রাষ্ট্র থাকা। এই কারণে আমাদের যাবতীয় পোস্ট কলোনিয়াল সমাজের একটা বড় হীনমন্যতা এবং আইডেন্টিটি পলিটিক্সের সোর্স হচ্ছে এইটা। সে তার ক্রাইসিস ফিল করে এবং সে প্রাইড খুঁজতে শুরু করে, এবং সেই প্রাইড নিয়ে সে অন্যের উপরে সওয়ার হয়। তখন পরিচয়ের নতুন একটা ইয়ের মধ্যে ঢুকে সে, ক্রাইসিস থেকে তার পরিচয়ের সংকট সন্ধান, আর পরিচয় নিয়ে এমন একটা পরিচয় সে বাইর করলো যে পরিচয়টা এই মডার্ন স্টেট প্রজেক্টকে সার্ভ করতে থাকবে। ফলে আরো অনেক দিক থেকে রেসিজম বোঝা যায় মডার্ন স্টেটের সঙ্গে সম্পর্ক। কিন্তু ওই যে মডার্নিটি, আচ্ছা এইটা হচ্ছে মডার্ন, আমাদেরকে আধুনিক হইতে হবে,
এই রাস্তাঘাট কি ফ্লাইওভার নাই, উন্নয়ন নাই, ব্যুরোক্রেসি, ভালো ব্যুরোক্রেসি নাই, এত কিছু নাই, তাহলে আমরা কোথায় আধুনিক হইলাম? ফলে এই যে একটা পথে আগাইতে হবে আমাদের, প্রোগ্রেসের আইডিয়ার মধ্যে আমরা ঢুকলাম সমাজ হিসেবে এবং দুনিয়া হিসেবে, সেটা কোত্থেকে আসছে? আমরা বর্বরতা, আদিমতা, এই সেই সব অতিক্রম করে ইতিহাসের পরত পার হয়ে হয়ে সভ্য হয়ে উঠতে থাকবে। এই ডিসকোর্সের বাইরে, এই ফ্রেমওয়ার্কের বাইরে দুনিয়া আর মানে অন্য কোনো রাষ্ট্রের অস্তিত্ব আমরা দেখাতে পারবো? পারবো না। আরো বহুভাবে বোঝা যায় যে বর্ণবাদ কি করে আমাদের রাষ্ট্র প্রকল্প, রাষ্ট্র বাসনা এবং রাষ্ট্রকে বোঝার, কম্প্রিহেন্ড করার ফ্রেমওয়ার্কটা দিচ্ছে আমাদেরকে বর্ণবাদ। আমি কিছুটা রিলেট করতে পারছি আপনার সঙ্গে? ভাই হালকা হালকা কিছু করতে পারতেছি। আচ্ছা, আরো আলাপ করা যায়, কিন্তু মানে আনন্দের কথা। হ্যাঁ, আরেকটু শুনি আমরা। ছয় একমত হয়ে গেছে এবং গভীরভাবে দ্বিমত। কি কম, কি কম, কোনো থিসিস তো নেওয়া যেতেছে না। হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্র চিন্তা করতে গেলে বা রাষ্ট্রের স্বরূপ খুঁজতে গেলে আমাদের কি আসলে উপনির্বাসন যে এটা মানে ফ্রেমওয়ার্ক, বাইরে গিয়ে কোনো চিন্তা করার সুযোগ আছে কিনা? যেমন যেমন আমি আপনাকে বলি, সেক্ষেত্রে আমাদের যে আলাপটা এখন হলো দেখলাম, হুম। মানে মোটা দাগে একটা বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে যে শক্তির কনসেপ্টটা। মানে ক্ষমতা, শক্তি নাকি ক্ষমতা? পাওয়ার। তো পাওয়ার নিয়ে তো দেখলাম, কলোনিটা পাওয়ার বললাম যে। না না, কোন ক্ষেত্রে আমি সেটা ও আচ্ছা, হ্যাঁ, এবার সিস্টেম পরিবর্তনের ক্ষেত্রে অথবা স্ট্রাকচারের পরিবর্তনের ক্ষেত্রে। ধরেন একটা ঔপনিবেশিক রাষ্ট্র, সে যদি চায় যে বর্তমান বিদ্যমান ব্যবস্থাটাকে চেঞ্জ করতে, সেক্ষেত্রে নিশ্চয়ই তার যে পাওয়ার আছে এটা তাকে সাহায্য করবে এবং বৈশ্বিকভাবে সেটার একটা অ্যাকসেপ্টেন্স থাকবে। তো এর বাইরে আমরা যদি দেখি, আমাদের এখানেও কিন্তু এই যে আপনার রাষ্ট্র বিষয়ক যে চিন্তা, এর বাইরে মানে বর্তমান যে চিন্তা, এর বাইরে আগে অনেক চিন্তা হয়েছে, কিন্তু সেগুলো ধোপে টিকে নাই। যেমন আমরা উদাহরণ দিতে পারি, রবীন্দ্রনাথের কথাই ধরতে পারি। উনি তো ন্যাশনালিজম নিয়ে বিরাট একটা আলাপ করেছেন, যে ন্যাশনালিজমকে উনি কীভাবে অ্যাটাক করেছেন সেটা নিশ্চয়ই জানেন, এবং এটার বিপরীতে ভারতীয় সমাজের যে একটা ধারণা উনি দিয়েছেন, যে একটা ইনক্লুসিভ নন রেশিয়াল একটা আইডিয়া, তো সেটা আসলে ওইভাবে তো প্রয়োগ হয় নাই কোথাও, ইভেন আমাদের এই অঞ্চলেও না। তো সেক্ষেত্রে এটা যদি ইউরোপিয়ান বা মনে করেন যে রাষ্ট্রের একটা শক্তি আছে বিশ্বকে পরিচালনা করার ক্ষেত্রে অথবা বর্তমান বিশ্ব ব্যবস্থায়, সেখান থেকে যদি এই আইডিয়াটার উদ্ভব হতো, তাহলে সেটা তো আমাদের অ্যাকসেপ্ট করার জন্য মানে কোনো দ্বিমত থাকার কথা না। যেমন আমরা যদি এখন বলি, আপনি সার্বভৌমত্বের যে আইডিয়াটা এসেছে, এটার বিপরীতে কিন্তু এখন অনেক আইডিয়া, মানে এটার বিপরীতে অনেক ধরনের কনসেপ্ট আমরা দেখি। যেমন R2P-র কথা ধরতে পারেন, যেটা সভরেনিটিকে ব্রেক করছে। হয়তো বলতে পারেন যে সেখানে আবার অনেক শর্ত থাকে বা অনেক বাধ্যবাধকতা থাকে। তো এই আইডিয়াগুলো বা লিবারালিজমের যে কথাগুলো আসছে, তো এই আইডিয়াগুলো কিন্তু পশ্চিমাদের কথা, এবং সেগুলো যদি আমরা এখন নেই, যেমন আমাদের যে স্কলারদের সমালোচনা করা হলো যে তারা আসলে ন্যাশনালিজমের কথা বলছেন, তারা পশ্চিমা লিবারেল আইডিয়ার কথা বলছেন, তো তাদের আইডিয়াগুলো যদি আমরা নেই, সেক্ষেত্রে কি আসলে এটা মানে ভুল পদক্ষেপ? পরের কথাটা বুঝলাম না, প্রথমটা বুঝছিলাম, মানে কোনটা ভুল পদক্ষেপ? মানে যদি আমরা পশ্চিমা যে আইডিয়াল বিষয়গুলো, যেমন R2P-র কথা বললাম বা গ্লোবাল লিবারালিজমের কথা বললাম, বা অনেকে কসমোপলিটানিজমের আলাপও দিচ্ছে এখন, এই আলাপগুলো যদি ধরেন আমরা যদি এখন আমেরিকার কথাই বলি, আমেরিকা যদি মানে সামনে নিয়ে আসে, তার একটা শক্তি আছে, সে চাইলে বিশ্বকে ওইভাবে রূপান্তরিত করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশি কোনো আইডিয়া আসলে বা কোনো পদক্ষেপ এটাকে ও মানে শক্তিমান যদি কোনো একটা ভালো প্রস্তাব নিয়ে আসে। জি, 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 জি। আচ্ছা আচ্ছা, শক্তিমান ভালো প্রস্তাব নিয়ে আসবে, আপনার বিশ্বাস আছে তো? যদি নিয়ে আসে সেটা আচ্ছা, যদি এটা কি করে সম্ভব হবে সেটা আমাকে বোঝান না। এই যে আমেরিকা নিয়ে আসবে, এটা আপনি বলতে চাচ্ছেন? এখন তো আমাদের এখানে লিঙ্গ ভিত্তিক যে ধারণাগুলো আছে, যদি আমরা বলি যে নারী পুরুষ বিভাজনের যে ধারণা, এটার বিপরীতে তো অনেক আইডিয়া এসেছে। এবং আমি বললাম যে এই আপনার নামটা কি? আমার নাম শোভন। শোভন, আমি বলি না? জি জি। আচ্ছা, প্রথম হচ্ছে যে মানে আমি বলছি এটা ওই যে একটা বহুব্যাপ্ত ওভার রিচিং যে নতুন রকম ক্ষমতা সম্পর্ক, সভরেনিটি বলছি, ধরেন হেটেরোনর্মেটিভিটি বলছি, বা পেট্রিয়ার্কি বলছি, বা ক্যাপিটালিজম বলছি, মডার্ন স্টেটের বা আধুনিক রাষ্ট্রের
লক্ষণ বৈশিষ্ট্য তার ঐতিহাসিকতা আলাপ করছি। এর মানে কি এই যে আমি বলছি যে সভরেন্টির আর কোনো রকম হতে পারে না, তা তো আমি বলিনি। আমি বলছি যে কলোনিয়াল রেশিয়াল যে হিস্ট্রি, তার মধ্যে সভরেন্টির আইডিয়াটা কী করে চেঞ্জ হচ্ছে এবং মডার্ন স্টেট সেটা কী করে প্র্যাকটিস করে। এবং আমি এটাও বলছি যে এই সভরেন্টির আইডিয়া যখন আপনি রেজিস্ট করবেন আপনি মারা যেতে পারেন, আপনি জুলুমের শিকার হবেন। এক, এর মানে কি এই আমি কিন্তু এটাও বলছি যে এই যে জাপাতিস্তা মুভমেন্ট আপনি খবর নিয়েন, এগুলো তো আছে। আমি বলছি এগুলো রবীন্দ্রনাথের কথা বলেন না, এরকম আরো বহু আইডিয়া আছে, বহু আইডিয়া আছে। রবীন্দ্রনাথের মন্দ ভালো আমি আলাপ করতে যাচ্ছি না, হ্যাঁ, ওনার ক্রিটিক কি, ওনার রাষ্ট্রবিষয় আইডিয়া কি, ওটা অনেক সমালোচনার জায়গাও থাকতে পারে, আছেও, সেটা আমি আজকে আলাপে যাব না। আমি শুধু বলতেছি যে মানে আমরা একটা যেই যত যত মাত্রায় আমরা এইরকম একটা বৈশ্বিক ঔপনিবেশিক বর্ণবাদী বিশ্ব ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার কল্পনা ব্যবস্থা সংগ্রাম এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, সেইখানে বাদবাকি মানে সেটা কি করে নর্মাল হয়ে উঠছে এটা আমরা আলাপ করছি। এবং এই নর্মালের ক্রাইসিস মানে সোর্সগুলো কি সেটা আলাপ করছি। এবং এই নর্মাল থেকে আমরা বের হতে পারি কতভাবে, তার জন্য আবশ্যিক শর্ত কি সেটা আলাপ করছি। আবশ্যিক শর্ত এইটা যে এইখানে একটা ওভাররিচিং কন্ডিশন এবং কনটেক্সট হচ্ছে যে বৈশ্বিক ঔপনিবেশিক রাজনৈতিক এবং জ্ঞানতাত্ত্বিক ব্যবস্থা, এইটাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে, এটাকে আমাদের বুঝতে হবে, চ্যালেঞ্জ করতে হবে এবং এর বেয়ন্ড ভাবতে হবে। এর বেয়ন্ড বহু রকম হতে পারে। আপনি কি প্লুরিভার্সাল আইডিয়া আছে যে প্লুরিভার্সাল জিনিসটা কি? মানে বহু বিশ্ব মিলায় এক বিশ্ব, এর নাম প্লুরিভার্স। তো বহু বিশ্ব মিলায় এক বিশ্ব কথাটার মানে কি? আপনি বহু রকম, কিন্তু এই সব সমস্যা থাকবে না, এইরকম বহু রকম হওয়া লাগবে। সেরকম বহু রকম চিন্তা, সমাজ, মানুষের ধরন, হ্যাঁ, চর্চার ধরন, সমাজের ধরন হতে পারে। তার প্রথম শর্তই হচ্ছে এখন যেটা ইউনিভার্সাল হয়ে উঠছে, সামান্য হিসেবে জাহির করা হচ্ছে, জুলুম করে সেটা চাপায় দেওয়া হচ্ছে এবং আমরা সেটাকে গ্রহণও করছি বিপুল মাত্রায়। সেই সামান্যকে, সেই ইউনিভার্সালকে চেনা, বোঝা, চ্যালেঞ্জ করা, এর বাইরে কল্পনা করতে শুরু করা, চর্চা করা। তার জন্য বহু রকম উদাহরণ আসতে পারে। এই যে জাপানিস্তার সংগ্রাম করতেছে, আদিবাসীরা সংগ্রাম করতেছে, মেজরিটির মধ্যেকার বহু রকম দ্বিমতের মানুষরা সংগ্রাম করতেছে, অনেক রকম হতে পারে। রবীন্দ্রনাথ একটা ছোট্ট উদাহরণ বললেন আর কি, মানে একটা উদাহরণ বললেন, আর বহু রকম আইডিয়া আছে। আপনি যদি বলেন যে মাজদাকিয়ান আইডিয়া আপনি প্র্যাকটিস করবেন, আপনি মাজদাকিয়ান একটা সোশ্যালিস্ট ছিল, আবুজার গিফারির আইডিয়া আপনি করেন প্র্যাকটিস। নাম শুনছেন আবুজার গিফারি? উনি কিন্তু মানে ওই যে আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে না। করেন প্র্যাকটিস করে দেখেন কেমন লাগে। আপনি সাম্যের, বৈষম্যহীনতার যে কোনো রকম কল্পনা চর্চা করেন, কিন্তু আপনি এই জগতে চর্চা করতে গেলেই আপনি যে প্রতিরোধগুলোর মুখোমুখি পড়বেন, জুলুমের মধ্যে পড়বেন, তার মধ্যে কে আসবে সেই করতে জুলুমটা? এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের প্রতি ঈমানওয়ালা ব্যক্তি, প্রতিষ্ঠান, তারা আপনাকে রেজিস্ট করা শুরু করবে। এই যে রাষ্ট্র, ব্যক্তি এবং প্রতিষ্ঠান যারা আপনাকে রেজিস্ট করা শুরু করবে, আপনাকে গুলি করে ফেলবে, আপনাকে মারতে আসবে, তাদের সেই জ্ঞানতাত্ত্বিক, রাজনৈতিক মানে ক্ষমতাগত, শক্তিগত ভিত্তিটা কি, আমরা সেইটা আলাপ করতেছি। ওটাকে চেনা শুরু করলে আপনি আপনার অনেক রকম মুক্তিকামী প্রকল্প চর্চা করা শুরু করতে পারবেন। এইখানে আমি বলি যে এইটাই নেওয়া লাগবে। আর আপনি বলছেন পশ্চিম থেকে বড়রা এনে দেবে, বড়রা এনে দেয় না, বড়রা এনে দেয় না। বড়রা এনে দিলে বড়রা বড় হইতে পারতো না। বড়রা বড় হওয়ার প্রক্রিয়ার আছে, মানে হচ্ছে যে ওখানে এলিমিনেশন, এক্সপ্লয়টেশন, কন্ট্রোল, এগুলো আছে। ফলে অনেক রকম ভাবে বড় হওয়া যেতে পারে। সেটা কেমন বড় হওয়া, সেই বড় হওয়ার মডেলটা ডিফারেন্ট হবে। এই বড় হওয়া নয়, একটা বড় আছে কেউ, আমার গায়ে শক্তি আছে, আমি আপনাকে সাম্যের আইডিয়া গিলাই দিলাম, এভাবে জিনিসটা হয় না। এটা একটা অন্যরকম প্রসেস, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রসেস, কালচারাল প্রসেস। ওটা বহুমাত্রিক, তার জন্য চর্চা করতে হয়। একটা কোনো রাষ্ট্র, একটা বড় ক্ষমতা কেউ চাইবে জোর করে করাই দেবে, করছিল তো এই যে সোভিয়েত ইউনিয়ন এবং চায়না, ওই মডেল কাজ করে না। এর মানে এই যে সাম্যের আইডিয়া বাতিল না, সাম্য, ন্যায়, ইনসাফের, প্রেমের, ভালোবাসার বহু রকম আইডিয়া আপনি চর্চা করবেন, কিন্তু বাধা আসতেছে কোত্থেকে? বর্তমান 500 বছরের দুনিয়ায়, সে আলাপ করছি আমরা। ঠিক আছে, আপাতত আর আলাপ না করি। আর কেউ? মনে হচ্ছে না। ট্যাবলেট তো
দিলেন না ট্যাবলেট দেন। কেমনে করে না আসে না কেমনে করে এই বাংলাদেশের সমস্যা দূর করা যায়? ও বাংলাদেশের সমস্যা দূর করার সমাধান তো চুক্তির মাধ্যমে যে ট্যাবলেট নিতে আসছে মনে হয় না এই ট্যাবলেট নিতে আসছে। আমার মনে হয় না যে এই রুমে কেউ এই সমাধান নিতে আসছে। প্রত্যেকে যা যা নিজের চিন্তা যাচাই করতে আসছেন বা দেখতে আসছেন যে আমি কি খেলা দেই। তো খেলা দেখে মুগ্ধ হন নাই, এই কারণে টাকা পয়সা দেন। এই দান বাক্স কই আছে তো যে বাবা দিছে কিছু? না খেলা ভালো হয় না, এখানে দেখি ওজন বোঝার চেষ্টা। না খেলা ভালো হয় না, তো ফলে এই আর কি। না আমি তো মানে এইটা কোনো এখন যদি বলেন যে এখন আপনি বলেন নগদে করণীয় কি, সে আলাপ করা যেতে পারে, কিন্তু আসলে এই মুহূর্তে বাংলাদেশে যেটা মানে পপুলার চাওয়া এবং মানে প্র্যাগমেটিক চাওয়া, প্র্যাগমেটিজম এটা। আরে ভাই এত থিওরি বলে কি হবে? এত থিওরি দিয়ে আমার কাম কি? আমার তো ডিজিটাল সিকিউরিটি আইন আছে, আমার তো এই সমস্যা, আমার তো এই, আপনার এই থিওরি দিয়ে আমার কি হবে কাজে? এইটা হচ্ছে একদম মানে এত সুন্দরভাবে মার্কিন প্র্যাগমেটিজম, বুঝছেন? এটা একটা কলোনিয়াল সমস্যা। আমরা একটা এক ধরনের মানে যে কি বলে যে বাস্তবসম্মত ব্যবহারিক উপযোগিতা, এইটা শিখছি। এটা আমেরিকান প্র্যাগমেটিজম। ভাই আপনি এই থিওরি এখন কোনো কামে লাগবে? এই পাশের রিক্সাওয়ালা কামে লাগবে? এত ডিসরেসপেক্টফুল আলাপ ওই রিক্সাওয়ালার প্রতি করলো, সে এটা খেয়াল করলো না। মানে ওই রিক্সাওয়ালার মুক্তি দরকার এবং সে দিতে যাচ্ছে। আপনার এই থিওরি কি ওই রিক্সাওয়ালার কাজে লাগবে? আরে বেটা এই থিওরি তো তোর জন্য দিছি। এইসব সমস্যা আছে আমরা আমরা কালকেই একটা সমাধান চাই, এবং সেই সমাধান করতে গিয়ে আমরা যে আরো 200 বছরের জন্য একটা গোলামি নিয়ে আসি, এই ব্যাপারে আমাদের কোনো হুঁশ থাকে না। এই কারণে আগে আমাদের ধ্যানে বসতে লাগবে। ধ্যান মানে কি? এই যে আমরা সংগ্রাম করবো না মুক্তির, এই মুহূর্তে পজের আপনার ধ্যান মানে হচ্ছে যে আপনি সংগ্রামটা যে আমরা করতেছি বা করবো বহুভাবে চেষ্টা করব, সেটা পাশাপাশি আমরা কোন জায়গা থেকে সংগ্রামটা এখন করতেছি এবং কোন রকম কারণে, কোন রকম চিন্তা জায়গা থেকে সংগ্রামটা করার কারণে আমরা সফল হচ্ছি না, এটা বারবার ভাবতে থাকা, এটাই ধ্যান। এবং সেই ধ্যানের জন্য কিছু আমাদের বিন্দু লাগবে। আচ্ছা, এই যে একটা বিন্দু যে কি, যে বর্তমান কালের দুনিয়ার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র বিষয়ক যে অভিজ্ঞতা বা রাষ্ট্র ব্যাপারটা, এই যে বাংলাদেশ রাষ্ট্রের সমস্যা, এটার সঙ্গে কি কি ঐতিহাসিক মাত্রা যুক্ত, এবং সেই মাত্রাগুলোকে আমরা এতকাল কি করে চিনে আসছি, এতকাল আমরা খেয়ালই করে নিই যে আচ্ছা এর নাম ঔপনিবেশিকতা, এর নাম বর্ণবাদ। আমরা যে সভ্যতা, প্রগতি, আধুনিকতার আলাপ করতেছি, এইটার পেছনে একটা বর্ণবাদী ঔপনিবেশিক একটা চিন্তা কাঠামো দেখার পদ্ধতি কাজ করতেছে। ফলে এর বাইরেও আমরা বহু রকম ভাবে ভালোর মানে ভালোর, তারপরে কি বলা যায়, সৌন্দর্যের, সুন্দরের আরো বহু রকম ভাবে ভাবতে চিন্তা করতে পারি, মানুষের কল্যাণের চিন্তা করতে পারি। এই যে আলাপটা আমরা এতকাল করি নাই বেশিরভাগ মানুষ, এটা আমরা কেন করি নাই? কিসের মায়ায় আমরা বদ্ধ ছিলাম? এই যে আমাদের বদ্ধজীব দশা, এইটা আমরা চিনতে শুরু করা মাত্রই আমাদের সংগ্রামের ধারা পাল্টে যাবে। তো সেই কারণে বলছি যে এটা মানে এটা সংগ্রাম ছেড়ে দেওয়া, কালকে আমরা কোনো প্রতিবাদ জানাবো না, পরশুদিন আমরা কোনো মিছিল করবো না, পরশুদিন আমি আমার কোনো অন্য কোনো লাইফস্টাইলে কোনো প্র্যাকটিস করবো না, এইটা নয়। বরং আমাদের সংগ্রামগুলোকে আরো গ্রাউন্ডেড করা, তার ঐতিহাসিকতাটাকে বুঝে নেওয়া, এবং কোন রকম ঐতিহাসিকতার বুঝ আমাদেরকে আমাদের দেশকালে লক্ষ্য ঠিক করতে সাহায্য করে এবং আমাদেরকে সংগ্রামটাকে সফল করতে পারে, সেটা নিয়ে ভাবতে শুরু করা, এইটা হলো কাজ। এখন আরো স্পেসিফিক প্রশ্ন যদি আপনারা করেন, ভাই আপনি কি ডেমোক্রেসি চান না বাংলাদেশে, তাইলে আলাদা আরো সুবিধা হয়। হ্যাঁ ডেমোক্রেসি চাই তো, কিন্তু ডেমোক্রেসি বলতে আপনাকে বুঝান যে আপনি ডেমোক্রেসি কি জিনিস। আপনি ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসি এখানে নকল করতে চাচ্ছেন। আপনি এখানে খেয়াল করতেছেন না যে এই সমাজে, এই সমাজটা কেমন সমাজ, এই রাষ্ট্রটা কেমন রাষ্ট্র, সেখানে এরকম ডেমোক্রেসি করার ক্ষেত্রে বাধাটা কি আসলে। কেন নরিগাকে আমেরিকা হেলিকপ্টারে তুলে নিয়ে যায়?
কেন নক্রুমাকে হত্যা করা হয়, কেন আইনদেরকে হত্যা করা হয়েছিল, কেন এরকম একটা কোনো একটা অঞ্চলের আদিবাসী হোক কিংবা অন্য কোনো মানুষ যারা এই রাষ্ট্রের যে সার্বভৌমত্বের আইডিয়া, এই রাষ্ট্রের যে ইনসাফের আইডিয়া তাকে চ্যালেঞ্জ করতেছে কারণ সে জুলুমের শিকার, তাকে কেন আমাদের গুম করে ফেলতে হয়, কেন সেই সব গুমের ব্যাপারে ইউনিভার্সাল কোনো ইয়ে থাকে না, এই দেশে গুম জায়েজ ওই দেশে গুম না জায়েজ, এই পলিসি মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা ইংল্যান্ডের কিংবা ইউরোপের কেন আসে, বা একই দেশে 5 বছর আগে গুম জায়েজ ছিল আবার 5 বছর পরে গুম যায় মানে না জায়েজ হয়ে গেল, এইগুলো কি করে কেন হয়? গ্লোবাল পাওয়ার এলিটরা এই প্র্যাকটিস কেন করে? আমাদের দেশের এলিটরা কি দুনিয়ার বাকি দুনিয়ার সঙ্গে যুক্ত নয়? বাকি দুনিয়ার সঙ্গে যুক্ত না হয়ে আমাদের এলিটরা কি ইন্ডিপেন্ডেন্টলি এলিট? তাদের গার্মেন্টসের বাজার কোথায়? আরো যা কিছু করে সে ন্যায় এবং দেয়, আমদানি করে এবং রপ্তানি করে, পাচার করে, কোথায় রাখে সেগুলা, কোত্থেকে আসে সেগুলা? এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা চিনি কি করে? এবং এই সম্পর্ক ব্রেক না করে, এই সম্পর্কটাকে আপনি রূপান্তর না ঘটায় আমাদের দেশে কি করে আপনি এইরকম একটা মানে এলিট তন্ত্র থেকে আপনি মানুষের মর্যাদা ফিরিয়ে আনবেন? তো সেটা করে কি খুব সহজ? এটা করার ক্ষেত্রে বাধাটা কোথায়? এই বাধাটা কি একটা নাম এইটা নয় যে কলোনিয়ালিটি অফ গ্লোবাল পাওয়ার, বৈশ্বিক ক্ষমতা সম্পর্ক, সেইখানে কি আমাদের কোনো বাধা আসে না? এর কারণ কি এইটাও নয় যে আমরা আমাদের এই সমাজের লক্ষ্য কি কি নির্ধারণ করছি, কোন ধরনের আমরা অর্থনৈতিক মডেল চাইতেছি, কোন ধরনের আমরা রাজনৈতিক মডেল চাইতেছি, সেটা কতখানি মানুষের জন্য ইনসাফ দিবে, ন্যায় বিচার দিবে, আর কতখানি সেই চাওয়াটা আমাদের এই রাষ্ট্র অ্যালাউ করে, এই এক্সিস্টিং রাষ্ট্রের যে আইন কানুন বিধিবিধান চর্চা সেটা, এবং একই সঙ্গে বৈশ্বিক ক্ষমতা সেটা কতখানি অ্যালাউ করে এবং করে না, সেই অনুসারে আপনি বিচার বিশ্লেষণ করে দেখেন যে আপনার কোন রকম ডেমোক্রেসি আপনার লাগবে। আপনি খালি ভোট দিতে পারতেছি কি পারছেন না এইটিতে আপনি বুঝছেন, এটা তো একটা খুব সামান্য, খুবই সামান্য একটা দিক। যদি আপনি বলেন যে মানুষের ক্ষমতা, মানুষের মর্যাদা, ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার শেয়ারিং অ্যামং দ্য মাস পিপলের মধ্যে ক্ষমতার ডিস্ট্রিবিউশন, আপনি পপুলার সার্ভেন্টে আলাপি করেন, তো সেইখানে আপনি তার জন্য মর্যাদা করার উপায়গুলো কি, সেই উপায়টা কি আমাদের এখানকার পাওয়ার এলিট চায়? সেই ব্যবস্থা কি আমাদের গ্লোবাল অর্ডার চায়? না চাইলে আপনার তাহলে রাস্তা কি? ওই রকম গণতন্ত্রের জন্য আপনার রাস্তা কি? এই আলাপ তো আমাদের এখানে নাই। আমাদের কোন রকম উন্নয়নের তাহলে মডেল দরকার, যেই মডেলটা হলে আমাদের এখানে উন্নয়ন বলতে যে আমি যে সমাজ পরিবর্তনের উন্নয়নের আইডিওলজিতে আমার কোনো ইমান নাই, কিন্তু কোন রকম সমাজ রূপান্তর, কোন রকম অর্থনীতির বিন্যাস, প্রতিবেশীর বিন্যাস আমাদেরকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক মর্যাদা সম্পন্ন জীবন দিতে পারে, সেই বিষয়ে আমাদের বলা বক্তব্য কি? আপনি একই মডেলে অর্থনীতির উন্নয়নের চিন্তা করবেন আর আপনি হয়তো এখানে ডেমোক্রেসি আসবে, অসম্ভব তো। এই আলাপগুলো তো মার্কসিস্টরা কম বেশি করছিল, এখন সেই আলাপও তো নাই যে অর্থনীতির ধরনটা কি, মোড অফ প্রোডাকশন থিসিস, যেটা মার্কসিস্টদের, ট্র্যাডিশনাল মার্কসিস্টদের, যে কোন রকম মোড অফ প্রোডাকশন থাকলে কোন রকম রাজনৈতিক ব্যবস্থা হয়, কায়েম হয়, আর কোন রকম মোড অফ প্রোডাকশনের মধ্যে দিয়ে আপনি কোন রকম রাজনৈতিক ব্যবস্থা অর্জন করবেন, এই আলাপ করার শক্তিও তো আমাদের সমাজ হারায় ফেলছে। আমি বলছি যে মার্কসিস্ট হইতে হবে সবাইকে। আমি বলছি এই যে সমাজ বোঝার একটা চর্চা, এই চর্চা কোথায়? একটা সমাজের মধ্যে কোনো বুদ্ধিবৃত্তিক চিন্তাগত কোনো মানে ইয়ে নাই, সিরিয়াসনেস নাই, আমরা সব আরামে আয়েসে সব চাইতেছি, এটা কি করে পাওয়া সম্ভব? এইসব আর কি। অবশ্যই চাই, অবশ্যই যা যা চলছে তা চাই না, অন্যায় এগুলো চাই না, অবশ্যই চাই যে মানে কালকে তো রাষ্ট্র হারা যাবে না দুনিয়া থেকে, তো এই রাষ্ট্রও একটা মানে সব রকম মানুষের মর্যাদা, মানে জুলুমকারীদের বাইরে, জুলুমকারী কি সেটা আবার একটা আলাপ, তখন আবার ক্লাসের আলাপ আসবে, জেন্ডারের আলাপ আসবে, হ্যাঁ, আইডি পরিচিতির আলাপ আসবে, কিন্তু ওটা সহই বলি যে তাহলে সমাজের নিপীড়িত এবং জনসাধারণের জন্য মঙ্গলদায়ী ন্যায় বিচার আনার মতন, ন্যায় বিচার কায়েম করার মতন
সামাজিক রাজনৈতিক ব্যবস্থা, সেটার জন্য আমাদের প্রচলিত কাণ্ডজ্ঞানটাকে প্রশ্ন করে আবার শুরু করা দরকার। সেই আলাপটা বাংলাদেশের সমাজে নাই। আমরা খুব দ্রুত চাই, কালকেই চাই, আল্লাহ আমাকে ধৈর্য দাও, এক্ষুনি দাও, এক্ষুনি দাও, এক্ষুনি দাও। এই জায়গায় আছে আমাদের। এইটা দিয়ে আমাদের, আপনারা আমাকে খারাপ বলতে পারেন, মানে ইমপ্র্যাকটিক্যাল বলতে পারেন, কিন্তু আমি অচিরাত আমাদের কোনো ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না যদি না এই অবস্থার পরিবর্তন হয়। আমরা যদি আবার নতুন করে চিন্তা চর্চা শুরু করি, সামাজিক এবং রাজনৈতিক চর্চা শুরু করি, তাহলে হয়তো হইতে পারে, তাছাড়া সম্ভব না।